মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরফান আলী, প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ব্যাংক এশিয়া লিমিটেড, প্রাজ্ঞ প্যানেলিস্ট বৃন্দ এবং ভার্চুয়ালি উপস্থিত সকল শ্রোতাগণ, সবাইকে শীতের শিশির স্নাত শুভেচ্ছা। ধন্যবাদ আইসিটি মন্ত্রণালয় এবং এটুআইকে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ 2021 ফিনটেক ফর এক্সেলারেটিং এ ক্যাশলাইট অ্যান্ড ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমি এই বিষয়ে সমোপযোগী সেশন আয়োজনের জন্য। বিজয়ের এই মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে স্মরণ করছি বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। প্রত্যয় ব্যক্ত করছি নিরাপদে, সহজে ও সুলভে ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নির্মাণের মাধ্যমে তাদের স্বপ্নকে সার্থক করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে এই সেশনে আমরা মূলত কথা বলবো কীভাবে ফিনটেক আমাদের পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করতে পারে। এই ব্যাপারটি বোঝার জন্য আমি আমার বক্তব্যে 3টি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমত, আমাদের বর্তমান পেমেন্ট ইকোসিস্টেম কী অবস্থায় রয়েছে। দ্বিতীয়ত, ফিনটেক কী এবং কীভাবে ফিনটেক আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে পারে। তৃতীয়ত, ফিনটেক এবং বর্তমান পেমেন্ট ইকোসিস্টেমের মধ্যে কীভাবে সমন্বয় করা যায় এবং কীভাবে ঝুঁকি এড়িয়ে উদ্ভাবনকে আমাদের কাজে সর্বতোভাবে ব্যবহার করা যায়। প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, আমাদের বর্তমান পেমেন্ট ইকোসিস্টেমে আমাদের পুরো দেশের জনগণকে 3ভাবে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমত, আমাদের রয়েছে ব্যাংকিং জনগণ। পুরো ব্যাংকিং জনগোষ্ঠীকে আমরা বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা বিএসিএইচ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এনপিএসবি এবং আরটিজিএস মাধ্যমে পেমেন্ট সেবা প্রদান করছি। বিএসিএইচের ক্ষেত্রে চেক এবং ইএফটি সংক্রান্ত নির্দেশনাগুলো নিষ্পত্তি করা হয়ে থাকে। ব্যাংকিং ফান্ড ট্রান্সফার এবং কার্ড সংক্রান্ত লেনদেন সমস্যার সমাধান করা হয় এনপিএসবির মাধ্যমে। অন্যদিকে উচ্চ মূল্যমানের পরিশোধ সেবাসমূহ নিষ্পত্তি করা হয় আরটিজিএসের মাধ্যমে। এছাড়াও এই ব্যাংকিং জনগণের অ্যাক্সেস টু ফিনান্সের চাহিদাও মেটানো হয় বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে। তো আমাদের দেশে যে ব্যাংকিং জনগণ রয়েছে তার বাইরেও রয়েছে বিশাল আনব্যাংক পপুলেশন। এই আনব্যাংক বা আন্ডার ব্যাংক পপুলেশনকে পেমেন্ট ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের রয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস। এই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্সেস টু পেমেন্টের সুবিধা রয়েছে, অ্যাক্সেস টু ফিনান্সের সুবিধা নেই। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা অনেক দূরে বসবাস করেন এবং যেখানে ব্যাংক ব্রাঞ্চ নেই, সেই জনগোষ্ঠীর মধ্যে অনেকেরই রয়েছে অ্যাক্সেস টু পেমেন্টের প্রয়োজন মেটানোর পরে তাদের এখন অ্যাক্সেস টু ফিনান্সের চাহিদা তৈরি হয়েছে। অ্যাক্সেস টু ফিনান্সের চাহিদা মেটানোর জন্য ব্যাংকিং অ্যাকাউন্ট প্রয়োজন, ব্যাংক সেবা প্রয়োজন। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এই প্রান্তিক জনগোষ্ঠীকে দূরবর্তী অঞ্চলে ব্যাংক সেবা প্রদান করা ব্যাংকিং ব্রাঞ্চের মাধ্যমে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। এই সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক চালু করেছে এজেন্ট ব্যাংকিং। এই ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী এজেন্ট পয়েন্ট ব্যবহার করে ব্যাংক হিসাব খুলতে পারবে এবং অ্যাক্সেস টু ফিনান্সের চাহিদা মেটাতে সক্ষম হবে। এরপর যদি এসে আমরা ফিনটেকের ক্ষেত্রে, ফিনটেক বলতে আমরা এমন সংস্থাগুলোকে বুঝিয়ে থাকি যারা ফিনান্সিয়াল টেকনোলজির মাধ্যমে বিভিন্ন প্রকার সেবা প্রদান করে। আগের যে 3টি ক্ষেত্র আমি বলেছি, এরপরও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই জনগণের চাহিদা রয়েছে, যে চাহিদাগুলো আমরা 3টি ক্ষেত্রের মাধ্যমে মীমাংসা করতে সম্ভব হচ্ছে না। ফলে এই ফিনটেকের রয়েছে বিশাল সম্ভাবনা। কারণ ফিনটেক ন্যাচারালি যেভাবে কাজ করে, তারা প্রচলিত সেবার বাইরে গিয়ে সেবা প্রদান করে, প্রচলিত সেবার বাইরে গিয়ে নতুন ধরনের রুলস, রেগুলেশনস এবং অপারেশনাল প্রসিডিউরের মাধ্যমে তারা জনগণের চাহিদা মেটানোর চেষ্টা করে। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের এই সার্ভিসের ধরন এবং সার্ভিসের জন্য প্রয়োজনীয় নীতিমালা বর্তমানে নিয়ন্ত্রক সংস্থাসমূহ কর্তৃক প্রচলিত নীতিমালার সাথে সমন্বিত করা সম্ভব হয় না। এবং এক্ষেত্রে রেগুলেটরদের যে ক্লাসিক ডাইলেমা, ইনোভেশন ভার্সেস রেগুলেশন, এটির মীমাংসা করার প্রয়োজন পড়ে। বাই নেচার ফিনটেক সমূহ এগ্রেসিভ, অ্যাজাইল এবং টেকনোলজির মাধ্যমে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য গ্রাহকদেরকে তারা চেষ্টা করে। অন্যদিকে রেগুলেটরদের মূল লক্ষ্য গ্রাহক স্বার্থ সংরক্ষণ করা, ঝুঁকিবিহীন অর্থনৈতিক কার্যকলাপ করা এবং একই সাথে জনগণকে সর্বোচ্চ পরিমাণ সুবিধা দেওয়ার চেষ্টা করা। তো দুটির মধ্যে সমন্বয়ের জন্য দেখা যাচ্ছে বর্তমান ফিনটেক সমূহকে যদি রেগুলেটেড করা যায়, যদি এমন কিছু করা যায় যাতে করে ফিনটেকের ইনোভেশনকেও নেওয়া যাবে আবার ঝুঁকিকেও নিয়ন্ত্রণ করা যাবে, তাহলে একটি আদর্শ সমাধান আসা সম্ভব হয়। এই বিষয়টি মাথায় রেখে নিয়ন্ত্রক সংস্থাসমূহ সাধারণত ইনোভেশন অফিস বা ফিনটেক ফ্যাসিলিটেশন অফিসে শুরু করে।
বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক 2019 সালের অক্টোবর মাসে রেগুলেটরি ফিনটেক ফেসিলিটেশন অফিস চালু করেছে। এই রেগুলেটরি ফিনটেক ফেসিলিটেশন অফিস ফিনটেক সমূহকে দেশের বর্তমান অবকাঠামো, তাদের সেবাসমূহ বর্তমান অবকাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং যদি সামঞ্জস্যপূর্ণ না হয় কিভাবে তাদের রুলস রেগুলেশন বা তাদের সেবার ধরন পরিবর্তন করা যায়, এবং একই সাথে নিয়ন্ত্রকের বিদ্যমান প্রবিধি এবং নীতি কীভাবে রিঅ্যালাইন করা যায় যাতে করে দুটি সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়, এ লক্ষ্যে কাজ করে। রেগুলেটরি ফিনটেক ফ্যাসিলিটেশন অফিস শুধুমাত্র নতুন ফিনটেক প্রোভাইডারদেরকে সেবা প্রদান করবে তা নয়, এক্সিস্টিং যারা আছেন, যারা ইতোমধ্যে বিভিন্ন রকম ফিনান্সিয়াল সার্ভিস দিচ্ছেন, তাদের জন্য কাজ করবে। তারা যদি নতুন কোনো সেবা অন্তর্ভুক্ত করতে চায় যেটি কিনা বর্তমান প্রচলিত নীতিবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তারা রেগুলেটরি ফিনটেক ফ্যাসিলিটেশন অফিসের সাহায্য গ্রহণ করতে পারে। এক্ষেত্রে আরএফএফও উক্ত সংস্থাসমূহের সাথে বসে এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ বাংলাদেশ ব্যাংকের অথবা অন্য রেগুলেটরদের সাথে সমন্বয়ের মাধ্যমে যদি আসলেই উক্ত সমাধানটি এবং সেবাটি জনগণের জন্য আদর্শ হয়, কীভাবে আমাদের অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা যায়, এ লক্ষ্যে কাজ করবে। তো এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আজকে আমাদের কিনোট প্রেজেন্টেশন করার জন্য আমরা আমন্ত্রণ জানাবো জনাব বিজন ইসলামকে। তিনি হচ্ছেন কো-ফাউন্ডার অ্যান্ড সিইও লাইট ক্যাসল পার্টনার্স লিমিটেড। তিনি ইতোপূর্বে সিটি ব্যাংক এনএ এবং সিটি ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেকগুলো কাজ করেছেন। ওনার এর পাশাপাশি ব্যাংকিং এক্সপিরিয়েন্সও রয়েছে। বাংলাদেশের ফার্স্ট ইন্টারেস্ট সোয়াপ, ইকুইটি কনভার্টেবল বন্ডস, লার্জেস্ট আইপিও, মাইক্রোফিন্যান্স সিকিউরিটাইজেশন এবং ব্লক ইকুইটি ট্রেডসের ক্ষেত্রে তার অবদান রয়েছে। আমি জনাব বিজনকে ফিনটেক ফর এক্সিলারেটিং এ ক্যাশ লাইট অ্যান্ড ইনক্লুসিভ ডিজিটাল ইকোনমির কিনোট প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রেসপেক্টেড মডারেটর আমাকে ফ্লোর দেওয়ার জন্য। রেসপেক্টেড প্যানেলিস্ট, আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা কি দেখতে পেলে একটু আমাকে জাস্ট জানাবেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করছি অন দ্য ভেরি পার্টিনেন্ট টপিক, যে আমরা কিভাবে ফাইন্যান্সিয়াল টেকনোলজি ইউজ করে আমরা ক্যাশ লাইট একটা ডিজিটাল এবং ইনক্লুসিভ ইকোনমি আমরা গ্রো করতে পারি। আমি তিনটা ধাপে ছোট করে একটু আলোকপাত করতে চাই। একটা হচ্ছে যে আমাদের কারেন্ট ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কি অবস্থা, এটা ডিজিটাল ইকোসিস্টেমের কি অবস্থা, কোভিড-19 এখানে কি হলো, আমাদের কারেন্ট ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আমরা কোন জায়গায় আছি। এরপর আমরা কিছু কিছু চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস ইন দ্য ফিনটেক স্পেস স্পেশালি রিলেটেড টু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমি একটু কথা বলবো। এবং লাস্টলি আমরা যেটা কথা বলছি আজকাল যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন 2.0, যে আমরা কিভাবে পুরোপুরি একটা ক্যাশ লাইট ইকোনমি এবং হচ্ছে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ভ্যালু চেইন ক্রিয়েট করতে পারি, ওইটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে যদি আমরা ইনক্লুশন বলি, আমাদের মনে হয় বাংলাদেশ ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্লেস। জিও স্ট্র্যাটেজির উপর আমরা অনেক সময় বলি যে চায়না এবং ইন্ডিয়ার মাঝামাঝি, এবং ইট ইজ আ লার্জ মোবাইল মার্কেট, ইনফ্যাক্ট 5th লার্জেস্ট ইন এশিয়া প্যাসিফিক। আমাদের একটা খুবই স্ট্রং ডেমোগ্রাফিক বাল্জ আছে, যে 60%, 50% ইজ অ্যাকচুয়ালি বিলো দ্য এজ অফ 35। হিউজ নাম্বার অফ সোশ্যাল মিডিয়া ইউজার্স, অ্যারাউন্ড 36 মিলিয়ন ফেসবুক ইউজার্স আছে, প্লাস অন্য সোশ্যাল মিডিয়াতেও উই হ্যাভ অ্যাক্টিভ প্রেজেন্স। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা অ্যাক্টিভ দেখতে গেলে প্রায় 41 মিলিয়ন ইন আ কান্ট্রি অফ 165 মিলিয়ন, এবং রেজিস্টার্ড অ্যাকাউন্ট ইজ ক্লোজ টু প্রায় 95 মিলিয়ন এট দ্য মোমেন্ট। ইন্টারনেট সাবস্ক্রাইবার ইজ 110 মিলিয়ন এট দ্য মোমেন্ট, যেটা প্রায় 92% ইজ অ্যাকচুয়ালি অন মোবাইল ডিভাইসেস। এবং আমরা ব্রডব্যান্ড অ্যাডাপশন আমরা দেখতে পাচ্ছি। ইন্টারনেট পেনিট্রেশন যদি আমরা জিএসএম এর ডেটা দেখি, উইচ ইজ স্লাইটলি লেস অপটিমিস্টিক, যেহেতু অনেকেরই ডুয়েল সিমস আছে, ওটাতেও বাংলাদেশ কিন্তু তার বিভিন্ন পিয়ার থেকে ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা থেকে কিন্তু বেশ এগিয়ে আছে। এবং স্মার্টফোন ইউজার যেটা আমরা কারেন্টলি বলি 45 মিলিয়ন প্লাস, এটা কিন্তু ইজ এক্সপেক্টেড টু অলমোস্ট ট্রিপল বাই 2025। সো এভরিওয়ান উইল হ্যাভ আ ডিজিটাল ডিভাইস অ্যাট দেয়ার হ্যান্ড। আমরা বলবো যে পাবলিক এবং প্রাইভেট সেক্টর উইথ দ্য সাপোর্ট অফ দ্য ডিফারেন্ট রেগুলেটর্স লাইক বাংলাদেশ ব্যাংক, it has come a long way. We have a lot of MFS service providers, 15 plus Bikash, which is a subsidiary, plus we have Nogod, which is under the Bangladesh Telecommunication Regulatory Authority এবং পোস্ট অফিসের সাথে 21টা ব্যাংক এর মধ্যে এজেন্ট ব্যাংকিং সার্ভিস দিচ্ছে। We have close to 11,000 plus agent banking outlets at the moment. We will also hear from Bank Asia. Afan Bhai is here as well. MFS agent is 1 million plus. Average daily transaction is of around 10 million. এবং MFS এর যে ভ্যালুটা, অ্যাভারেজ ভ্যালু কিন্তু এখন প্রায় $192 মিলিয়ন হয়ে গেছে আর কি। এবং ইন্টারেস্টিং, আপনি যদি ম্যাপ আউট করেন, 92% of the population is actually live in near a financial sector access point, agent banking হোক অথবা MFI হোক,
There are close to 758 MFS service provider in the country as well. আমরা যদি দেখি প্রথম দিকে ইয়ার পরে আমরা একটা মার্জিনাল গ্রোথ দেখেছিলাম, বাট যত সময় গিয়েছে মে জুন জুলাইয়ের দিকে আমরা কিন্তু অ্যাভারেজ এমএফএস ট্রানজাকশন বা অ্যাভারেজ ট্রানজাকশনের ভলিউম এবং ভ্যালু দুটাকেই আমরা ইনক্রিজ করতে দেখছি, which is a good sign. আমরা যদি দেখি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সময় একটা বড় গভর্নমেন্টের বেশ কিছু স্টিমুলাস প্যাকেজ হ্যাজ বিন রেন্ডার্ড থ্রু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্ট, দ্যাট অলসো ওপেন্ড আপ আ লট অফ অ্যাকাউন্টস, এবং আমরা অন্য জায়গাতেও যেমন ইনক্রিজ ইউটিলিটি বিল পেমেন্ট, we have also seen বিকাশের ক্ষেত্রে they also saw an increase of 144% in their average daily remittance between January থেকে এপ্রিলের মাঝখানে। আমরা যদি অন্যান্য অনলাইন ব্যাংকিং ইলেকট্রনিক পেমেন্ট দেখি we are seeing steady growth অ্যামাউন্টগুলোতে, এবং প্রায় 30% টোটাল অফ কনজিউমার্স ইউজিং অনলাইন ব্যাংকিং সার্ভিসেস অলসো ইনক্রিজ ডিউরিং দ্য পিরিয়ড। আমরা যদি ডিজিটাল ট্রানজাকশনগুলো একটু মনিটর করার চেষ্টা করি, আমরা এগেন দেখবো যে অফকোর্স 72% হচ্ছে ইজ ফ্রম মোবাইল ব্যাংকিং, বাট অন্যান্য জিনিসপত্র আমরা যদি দেখি ডেবিট কার্ডস, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এগুলোর ইউজও কিন্তু কোয়ার্টার টু কোয়ার্টার কিন্তু বাড়ছে, which is a good sign as well আর কি। কিন্তু এটার সাথে সাথে অনেক চ্যালেঞ্জেস উই আর অলসো সিইং। যদিও আমরা বলি দ্যাট উই হ্যাভ আ লার্জ ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি এবং সব জায়গায় কিন্তু অ্যাক্সেস পাচ্ছে, বাট আই থিঙ্ক এটার সাথে দুটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি থাকলেও হবে না, এটা কিন্তু অ্যাফোর্ডেবিলিটিও থাকতে হবে, সো দ্যাট পিপল ক্যান পারচেজ দ্যাট, এবং ওই ইনফ্রাস্ট্রাকচারটাও থাকতে হবে, which we often call it as the digital divide. হয়তো ইন্টারনেট পেনিট্রেশন সবার কাছে আছে, বাট দ্য কোয়ালিটি অফ দি ডেটা, দ্য কোয়ালিটি অফ দ্য ইন্টারনেট ইজ নট অলওয়েজ সেম এভরিওয়ার আর কি, এবং থাকলেও ওটা অ্যাফোর্ডেবিলিটি ইজ অলসো বিগ ইস্যু। সো আমরা কিন্তু ফার্স্টে যখন আমরা একটা ইনফ্রাস্ট্রাকচারাল জিনিস চিন্তা করি, অ্যাক্সেসিবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। এখানে আমাদের সেলুলার কভারেজ বলে স্মার্টফোন পেনিট্রেশন নিয়ে আরো কাজ করা দরকার। আই নো স্মার্টফোনস প্রাইসেস হ্যাভ ড্রপ ডাউন সিগনিফিকেন্টলি, less than $100, but maybe we need to go a bit more, আমি বলবো যাতে ম্যাস কনজিউমারটাকে অ্যাডাপ্ট করতে পারে আর কি, অ্যাজ ওয়েল আর কি। প্লাস এটার সাথে অনেকখানি পেমেন্ট ইন্টিগ্রেশন, ইন্টারঅপারেবিলিটি কথা আসবে, ওটা টাচ অন আ মোমেন্ট অ্যাজ ওয়েল। আরেকটা আমরা প্রবলেম দেখি হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি বা বিহেভিয়ারাল চেঞ্জ সাইড থেকেও আর কি। নট এভরিওয়ান ইজ ভেরি কমফোর্টেবল ডুইং দ্য ডিজিটাল ট্রানজাকশনস, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ডিজিটালি। এখানে আমরা যেটা বলি যে শুধু ডিজিটাল লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি না, সামথিং উই নিড টু ওয়ার্ক অন ইজ ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি, which is something interesting as well. এখানে পিয়ার লার্নিং, ইউসেজ অফ ডিফারেন্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, ডিফারেন্ট ওয়েজ দিস ক্যাশ ট্রানজাকশনস প্রপারলি ম্যানেজ, ফ্রড যেটা কম হয়, যেটা আমরা এখন অনেক ক্ষেত্রে দেখছি যে সাইবার ক্রাইম ছাড়া বিকাশের নিয়ে অনেক কিছু ধরনের ফ্রড অ্যাক্টিভিটি শুরু হচ্ছে। সো ওইটাও কিন্তু উই নিড টু মেক শিওর যে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসিটাও ইজ আপ টু দ্য মার্ক অ্যাজ ওয়েল। পপুলেশন আমরা দেখেছি যে ইন টার্মস অফ ফর্মাল অ্যাকাউন্টে আমরা কম আছি, এবং এই জায়গায় আমি বলতে চাই অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সিটিজেন্স আর অলসো লিপফ্রগিং ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেমস টু গো ইনটু ডিজিটাল ব্যাংকিং সিস্টেমস অ্যাজ ওয়েল, যদি আমরা ওইভাবে জিনিসটা ডেভেলপ করতে পারি আর কি। Again, fintech and opportunities are immense, and we have a lot of respected panelists. We'll hear from them as well. But straight up, we are seeing a lot of opportunities in agriculture, যেটা access to credit hook, especially matching with their credit cycle, better pricing hook, risk different insurance product, risk mitigation hook, যেগুলো আমরা শুনছি যে crop insurance বেশ কিছু কাজ হচ্ছে, but maybe that needs to become more scaled out. MSMEs and e-commerce, we are seeing a lot of opportunities, especially MSMEs are increasingly can use digital devices and digital softwares to record their transaction, that gives improved chance of access to finance, access to capital. তাদের যে growth, market linkage, digital can play a significant role, especially bottoms up e-commerce, aided e-commerce যেগুলো আমরা শুনছি। এবং I think this will also create a level playing field for financial inclusion for MSMEs and micro entrepreneurs as well আর কি। আমরা যদি opportunities দেখি, demand side we are seeing a lot of opportunities, especially MSME-দের ক্ষেত্রে আমরা যেটা দেখি, it's increasingly difficult to get access to finance. MFI-তে হয়, but again the cost of funds are higher. Banking channel গেলে the cost of documentation, এখন এজেন্ট ব্যাংকিং যদিও এসেছে, but still আমি বলবো যে ক্রেডিট ডিসবার্স করা এজেন্ট ব্যাংকিং they still hasn't become mainstream yet. So different credit history, credit profiling, এগুলো যদি digitize করা যায় properly, and if this data sharing can happen between different platforms, I think পুরো জিনিসটাকেই can accelerate, and there are lot of opportunities for financial inclusion as well. Supply side, I think the financial institutions will have a larger reach. They will have better efficacy, and they can reach to a larger consumer groups as well by through different kind of products and solutions using digital channels. আমরা যদি financial inclusion যে 2.0 যেটা আমরা বারবার চিন্তা করি, এখানে definitely I know that the regulator is supporting a lot, but I do believe when you're testing out innovative products using say different AI technologies, or IDTP নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, blockchain নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, some of the financial institutions experiment with that. এখানে I think there is should be a scope to develop a policy sandbox বা regulatory support, যেখানে you test out these products in a controlled environment before you scale it out,
এবং এটার মধ্যে কিন্তু পেমেন্ট হোক, ইন্স্যুরেন্স হোক, সেভিংস হোক, লোনস হোক, ক্রেডিট স্কোরিং সবগুলোই যাতে ভিতরে ঢুকে যায়। আমরা ইকেওয়াইসি অনেক বেশি কথা বলেছি, বাট হাউ উই ক্যান মেক ইট সিমলেস দ্যাট অ্যাকাউন্ট ওপেনিং এভরিথিং ক্যান বিকাম ভেরি সিমলেস। ইন্ডিয়াতে আমরা আধার কার্ড এরকম অনেক কিছু দেখেছি, ক্যান আমাদের যে ন্যাশনাল এনআই ডেটাবেস যেটা এমএফএস প্রোভাইডার্স ইউজ করছে ওটাকে কতখানি সিমলেস হিসাবে এভরিওয়ান ক্যান ইউজ ইট অ্যাজ ওয়েল। এন্ড দিস ইজ অ্যান ইকোসিস্টেম প্লে, এমএফআইস, ব্যাংকস, এনবিএফআইস, fintech companies, MFS companies, DFS, telco partners all needs to work together. এবং ওটা হলে কিন্তু I think interoperability will increase financial inclusion by 10x, information asymmetry কমে যাবে, পুরো প্রসেসে ট্রান্সপারেন্সি, ডিজিটাইজেশন, অ্যাকাউন্টেবিলিটি আসবে। এবং এটাও কিন্তু ক্যান অলসো রাইড আপ যে সবাই যদি ডিজিটাল চ্যানেল আসে, বটমস আপ অ্যাসিস্টেড ই কমার্স, ওই ডিজিটাল কমার্সের কিন্তু উই উইল সি সিগনিফিক্যান্ট ইনক্লুশন অ্যান্ড গ্রোথ পার্টিকুলারলি অ্যাজ ওয়েল আর কি। আমরা যদি ছোট্ট একটা ম্যাপ আউট করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে এট দ্য মোমেন্ট যদি ব্রেকডাউন করে ডিফারেন্ট এন্টারপ্রাইজ পার্সপেক্টিভ থেকে, স্মল হোল্ডার ফার্মার, মাইক্রো এন্টারপ্রেনার থেকে লার্জ এন্টারপ্রাইজ থেকে, ব্যাংকস এন্ড বিএফএস কিন্তু মোস্টলি স্মল থেকে এখন লার্জ পর্যন্ত অপারেট করে। আপনার যেগুলা এজেন্ট ব্যাংকিং, মাইক্রো ফাইন্যান্স কিন্তু তারা মোস্টলি স্মল থেকে মিডিয়ামের দিকে যাচ্ছে। অ্যান্ড দেন উই হ্যাভ ভ্যালু চেইন ফাইন্যান্সিং একটা পার্টিকুলার অ্যাসপেক্ট, ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টরা হয়তো মিডিয়াম থেকে লার্জ এন্টারপ্রাইজগুলোতে করছে। ডিজিটাল ইন্স্যুরেন্স প্রোডাক্টরা হচ্ছে এগেন স্মল হোল্ডার্স, মাইক্রো এন্টারপ্রাইজে কাজ করছে। এবং ইনফর্মাল ইকোনমি ইজ অলসো অপারেটিং আ বিট অফ দি সেগমেন্ট অ্যাজ ওয়েল। বাট এই জিনিসগুলো কিন্তু টাই আপ ডিস্ট্রিবিউশন এফেক্ট করার জন্য কিন্তু দিস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি প্লে স্ট্রং রোল। যদি এই ডিফারেন্ট প্লেয়ার্সগুলোর মধ্যে ইন্টারঅপারেবিলিটি করা যায়, ইফ দে স্টার্ট শেয়ারিং ডেটা, if they start figuring out how their customer can grow from say MFI recipient to kind of like a banking property as well, and DFS making the process a lot easier, customer friction and a lot of things কমায় দেওয়ার ক্ষেত্রে আর কি। সো এটাই আই থিঙ্ক যদি আমরা ক্রিয়েট করতে পারি ওভারঅল ইনক্লুশনের ক্ষেত্রে, ব্যাংকস, এমবিএফআইস, এমএফআইস, ইন্স্যুরেন্স প্রোভাইডার্স, টেলকো পার্টনার, জাস্ট থিঙ্ক এই মেটাডেটাটা ক্যান হাউ পাওয়ারফুল ইট ক্যান বিকাম, রাইট? এবং এটার উপর যদি ইফ ইউ বিল্ড আ লেয়ার অফ ডিজিটাল অ্যান্ড ফিনটেক প্রোডাক্টস, এই ফিনটেক লেভার ইউজ করে কিন্তু ইউ ক্যান ইউজ ফিনান্সিয়াল ইনক্লুশন আ লট মোর। সো ইফ জাস্ট একটা এরকম একটা আমরা জানি আইডেন্টিটি নিয়ে কাজ হচ্ছে, বাট ইফ দিস ক্যান বি মেড ফ্রিকশনলেস, ইন্টারপ্রেটগুলো ইজিয়ার করা যায়, ডেটা প্রাইভেসি রেখে যদি আমরা ডেটা শেয়ারিংগুলো ঠিক মতো করতে পারি, আই থিঙ্ক অল প্লেয়ার্স ক্যান কাম টুগেদার and create maximum value for the ecosystem as well. Among the regulator has to provide the sandbox, the policy support, that the distributional effect can be created for the whole ecosystem. National unified platform নিয়ে কাজ হচ্ছে, অলরেডি আমরা আইডিটিপি নিয়ে অনেক কিছু শুনছি, ডিফারেন্ট এমএফএস গুলোর মধ্যে ইন্টারঅপারেবিলিটি হচ্ছে। ইন্ডিয়াতে আমরা এনপিসিআর কথাও শুনেছি, এখানে মেবি উই ক্যান হিয়ার মোর ফ্রম মাইক্রোসফট অন দিস পার্টিকুলার পয়েন্ট অ্যাজ ওয়েল। ন্যাশনাল ইউএস ইউনিফাইড প্ল্যাটফর্মস হচ্ছে, বাট আই থিঙ্ক দিস আর জাস্ট আ স্টার্ট, উই নিড টু পুশ so that all this continues to grow and we can all create an ecosystem together as well. So again, I'm just some of the things again just summarize করে একটু touch base করি। I think interoperability can be at the core, যেটা different platforms এর ভিতরে interconnectivity রাখা। Again, a lot of different aspects that we need to think about as well. সবগুলোকে একটা শেয়ার থাকবে, প্রাইভেট সেক্টর থেকে পার্টনার থাকবে, ডেভেলপমেন্ট সেক্টর থেকে পার্টনার্স থাকবে, উই নিড টু হ্যাভ অল দোজ পার্টিকুলার থিংস অ্যাজ ওয়েল। ওখান থেকে কিন্তু ইফ ইউ ক্যান ডু দ্য ইন্টারঅপারেবিলিটি, আই থিঙ্ক ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসের আপটেকটা সিমলেস হবে। তখন ইউ ক্যান ডু সিস্টেমস থিংস লাইক ডিজিটাল ক্রেডিট স্কোরিং, ডিজিটাল আন্ডাররাইটিং। ওখানে তো কোলাটারালাইজের জিনিসটা কমে গিয়ে অ্যাক্সেস টু ফাইন্যান্স উইল গেট ইজিয়ার ফর মাইক্রো এন্টারপ্রেনার্স, এসএমইস অ্যান্ড জেনারেল পপুলেস অ্যাজ ওয়েল। বাট এইগুলোর সাথেও কিন্তু যেটা বলেছিলাম যে রেগুলেটরি স্যান্ডবক্স, পাইলট টেস্টিং অফ দ্য পলিসিস এভরিথিং থাকতে হবে, দ্যাট বিফোর ইট গোজ টু দ্য মার্কেট it gets tested out in a sandbox and then it can be scaled out to the market as well. So again, I know we have a very exciting panel discussion, so আমি এই জায়গায় থামবো and I will hand the mic back to the moderator. Thank you. ধন্যবাদ জনাব বিজনকে খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য। তো ওনার প্রেজেন্টেশনের সূত্রে আমি বলতে চাচ্ছি আরএফএফ এর মাধ্যমে অলরেডি কিন্তু পাইলটিং শুরু হয়েছে এবং আমরা আশা করছি পাইলটিংয়ের এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা খুব দ্রুত রেগুলেটরি স্যান্ডবক্স কনসেপ্টে চলে যাব। একই সাথে উনি যেটা পয়েন্ট আউট করেছেন, ডাটা শেয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই একটা এরিয়াতে মনে হয় আমরা এখন একটু পিছিয়ে আছি। এটার জন্য ব্যাংকিং সেক্টর, এমএফএস, এমএফআই এবং টেলকো সবার সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে। আর ওভারঅল ওনার প্রেজেন্টেশন থেকে একটা জিনিস উঠে এসেছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে আমরা অনেকদিন ধরেই বলছি, ফিনটেক মানে ওয়ালেট না, ফিনটেক মানে আর অনেক কিছু। তো আমাদের কাছে যত প্রপোজিশন আছে আমরা শুধু ওয়ালেটই দেখি। তো আমরাও লুকিং ফরওয়ার্ড ভ্যালু চেইন ফাইন্যান্সিং, এসএমই সেক্টরকে অ্যাড্রেস করে জিনিসপত্র, এগ্রিকালচারাল ক্রেডিটকে টার্গেট করে নতুন প্রোডাক্ট, ফিনটেকের মাধ্যমে এগুলো দেখতে পারবো বলে আমরাও খুবই আশাবাদী এবং এ ধরনের প্রপোজিশনকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশ ব্যাংক অপেক্ষা করছে। তো এখন আমরা আমাদের প্যানেল ডিসকাশনে চলে যাচ্ছি।
আমি আমাদের সম্মানিত প্যানেলিস্টদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে প্রথমেই আছেন আইডিটিপি থেকে মুস্তফা সাজ্জাদ হাসান, FCA CPA। উনি সিনিয়র কনসালটেন্ট, ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট, স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রজেক্ট এবং ICT ডিভিশনের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। একই সাথে ওনার আগ্রহ রয়েছে ফরেন্সিক অ্যাকাউন্টিংয়ের ব্যাপারে এবং এই ব্যাপারে উনি এখন গবেষণা করছেন। এরপরে আমাদের সাথে রয়েছেন মুশফিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ফিনান্স, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস। এছাড়া উনি ম্যানেজিং ডিরেক্টর স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। জনাব মুশফিক, আদার দেন টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, উনি অভিজ্ঞতা রয়েছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, এক্সপোর্ট ইম্পোর্টেড, ম্যানেজিং ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স, প্রোভাইডিং ওভারঅল leadership including finance and accounts for different portfolio and strategic business unit for basis and spectrum. আমাদের সাথে রয়েছেন আশিস চক্রবর্তী, ডাইরেক্টর গভর্নমেন্ট অ্যাফেয়ার্স ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এছাড়াও উনি চিফ অপারেটিং অফিসার নগদ। আশিস চক্রবর্তী গত 15 বছর ধরে আমাদের ICT সেক্টরের সাথে কাজ করছেন। ওনার আমাদের সদ্য SSL কমার্স নামে যে পেমেন্ট গেটওয়েটা আছে এটার সাথে ওনার বিস্তারিত কাজের অভিজ্ঞতা রয়েছে। আমাদের সাথে আরও রয়েছেন এডমিন সাদমান ইউনুস, উনি কো-ফাউন্ডার স্বাধীন ফিনটেক। স্বাধীন ফিনটেক আমাদের স্পেশাল টাইপের একটা ফিনটেক, যারা কিনা প্রথমত আমাদের পিয়ার টু পিয়ার ক্রাউড সোর্স ফান্ডিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে। এ ব্যাপারে ভবিষ্যতে স্বাধীন ফিনটেকের সাথে RFFO থেকেও কাজ করার আমাদের আগ্রহ রয়েছে। ওনারা কীভাবে কাজ করছেন এবং কীভাবে পিয়ার টু পিয়ার লেন্ডিং এবং ক্রাউড সোর্স ফান্ডিংকে আরও বড় স্কেলে বাংলাদেশের ইকোনমিতে অন্তর্ভুক্ত করা যায় এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকেরও চিন্তা রয়েছে। সবশেষে আমাদের প্যানেলিস্ট হিসেবে রয়েছেন সম্বিত সাহু, সিনিয়র ম্যানেজার মাইক্রোসফট কনসাল্টিং। সম্বিত ম্যানেজার এ নাম্বার অফ লার্জ ডোনার ফান্ডেড কান্ট্রি লেভেল ফিনান্সিয়াল ইনক্লুশন প্রোগ্রামস উইথ মাইক্রোসফট কনসাল্টিং। আমরা আশা করছি ওনার অভিজ্ঞতা আমাদের এই আজকের ডিসকাশনে কাজে লাগবে। তো আমি প্রথমেই প্রশ্ন করছি আমাদের আইডিটিপির প্রতিনিধিকে, আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে ICT মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। এক্ষেত্রে আমাদের যে 3 ধরনের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকিং অ্যাকাউন্ট, MFS অ্যাকাউন্ট এবং ওয়ালেটের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টগুলোকে কেমন করে সমন্বিতভাবে ইন্টারঅপারেবল করা যায় এবং আমাদের এক্সিস্টিং পেমেন্ট প্ল্যাটফর্মগুলোতে কীভাবে ভ্যালু ক্রিয়েট করা যায় এ ব্যাপারে আইডিটিপি কাজ করছে। তো ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আইডিটিপি কীভাবে দেশে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার বৃদ্ধি করবে এবং এটি কীভাবে ফিনটেকগুলোকে DFS-এ অন্তর্ভুক্ত করে আরও ভ্যালু ক্রিয়েট করতে পারবে বলে ওনারা আশা করছেন। জনাব সাজ্জাদ। ধন্যবাদ আজকের মডারেটর এবং আমাদের সম্মানিত সেশন চেয়ার। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প আছে সেটার হাত ধরে আসলে আমাদের আইডিটিপিটা বাস্তবায়ন হতে যাচ্ছে। আইডিটিপিটা মূলত জানেন যে এটা ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজাকশন প্ল্যাটফর্ম। বাংলাদেশ সরকারের ICT ডিভিশনের আইডিয়া প্রজেক্ট মূলত আইডিটিপির অর্থায়ন সহ এটার কারিগরি দিকগুলো দেখছে। আর এটার মূল যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা কিন্তু ব্যবহার করবে বাংলাদেশ ব্যাংক। এখন আইডিটিপির যে স্ট্যাটাসটা আছে সেটা হলো যে আমরা ইতিমধ্যে আইডিটিপি বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা আমিও করেছি এবং বাংলাদেশ ব্যাংকে মাধ্যমে আইডিটিপির পাইলটিং পর্যায়ের কাজ চলছে বেশ কিছু ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং মোবাইল ওয়ালেট কোম্পানি সহ অন্যদের সঙ্গে। এবং আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই আইডিটিপির পাইলটিংয়ের কাজটা শেষ হবে এবং আমরা আগামী বছরের মার্চের মধ্যে অর্থাৎ মুজিব বর্ষের যেই বেশ কিছু অনুষ্ঠানমালা আছে এগুলোর মধ্যে আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আইডিটিপির যে প্রোডাক্টটা এটা আমাদের জনগণের জন্য উন্মুক্ত করবে। তো সম্মানিত মডারেটর যে কোশ্চেনটা আমাকে করলেন যে আইডিটিপি কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন এবং ফিনটেকের ক্ষেত্রে অবদান রাখবে সে বিষয়টাকে আমি যদি একটু সহজ করে বলি, আইডিটিপির মূল 3টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্যটা হলো যে ইন্টারঅপারেবিলিটি, অর্থাৎ এটা বিভিন্ন ব্যাংক, MFS এবং ওয়ালেটগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করবে, এটা হলো প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়ত হলো এটা খুব সুলভ হবে, খুব কস্ট সেভিং একটা সলিউশন হবে যাতে জনগণের সম্পৃক্ততা বাড়ে, জনগণ যাতে আগ্রহী হয় এবং জনগণ আগ্রহী হলে আমাদের কিরোড স্পিকার যেমনটা বলেছিলেন যে বিহেভিয়ারাল চেঞ্জটা দরকার, সেটা কিন্তু আসলে কস্ট যখন কমবে, এক্সপেন্স যখন কমবে তখন কিন্তু মানুষ যদি দেখে যে নিরাপদে অল্প খরচে আমরা লেনদেনগুলো করতে পারছি তখন কিন্তু তাদের অভ্যস্ততাটা ওরকমভাবে তৈরি হয়ে যাবে। আর
যেটা বলছি আমরা যে এটার মাধ্যমে আসলে ফাইন্যান্সের ইনক্লুশনের কথা বলছি, যে এভাবে আমরা জনসাধারণ থেকে শুরু করি প্রতিষ্ঠানগুলো সবার অন্তর্ভুক্তির মাধ্যমে আমরা সর্বোপরি একটা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে চাচ্ছি। অর্থাৎ আমরা চাই যে যত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে গ্রামান্তর থেকে শুরু করে আমাদের শহরে, আমাদের প্রান্তিক কৃষক থেকে শুরু করে জেলে কামার, সবাই যাতে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের লেনদেনগুলো করতে পারে নিরাপদ এবং খুব সুলভে। এতে কি হবে? এতে হবে যেটা, যে লেনদেনগুলো যখন একটা প্ল্যাটফর্মের মধ্যে আসবে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু লেনদেনগুলোকে ট্রেসিং করা খুব সহজ হবে। আমরা পরবর্তী সময়ে যদি কোনো অডিট ট্রায়ালের দরকার হয়, কোনো ইনভেস্টিগেশনের দরকার হয়, এবং এই জায়গাগুলোতে একটা স্বচ্ছতা আসবে, যেটা আলটিমেটলি এটা আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে পরিমাপগুলো আমরা করি, সেখানে যে সংখ্যাগুলো দরকার হয়, পরিসংখ্যানগুলো দরকার হয়, সেগুলো আমরা খুব সহজে পাবো, এবং মানুষও খুব নিরাপদ এবং খুব সাবলীলভাবে তাদের আর্থিক লেনদেনগুলো করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে সংযুক্তিটা করছি? সংযুক্তিটা করছি এভাবে যে আমরা ইতিমধ্যে আমাদের পাইলটিং পর্যায়ে যেসব ব্যাংক, এমএফএস এবং ওয়ালেট, ফাইন্যান্সিয়াল ওয়ালেটগুলো আছে, তাদের সঙ্গে আমরা কাজ করছি। আমরা তাদেরকে সলিউশনটা যেই সাথে লিঙ্ক করার জন্য যেই কারিগরি সহায়তা, সেটা আমরা প্রত্যেকটা ব্যাংকে সরবরাহ করেছি, এবং ইতিমধ্যে অনেকগুলো ব্যাংক সংযুক্ত হয়ে গেছে এবং বেশ কিছু হওয়ার পথে। আমরা আশা করছি আইডিটিপিটা বাস্তবায়ন হলে বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি হওয়ার যে দীর্ঘদিনের স্বপ্ন, সেটার মাধ্যমে ফিনটেক সহ আর্থিক লেনদেনের একটা বড় ধরনের সফলতা আসবে এবং জনগণ এতে খুব উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সাজ্জাদকে। আমার পরবর্তী প্রশ্ন জনাব মাশফিককে। উনি বেসিসের প্রতিনিধি হিসেবে আছেন। বেসিসের কি সুনির্দিষ্ট ফিনটেক সংক্রান্ত পলিসি এবং গোল রয়েছে কিনা? বেসিস এই সমস্ত পলিসি এবং গোলকে কার্যকর করার জন্য কীভাবে কাজ করছে, এবং এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাসমূহের কাছে তাদের কী ধরনের সহায়তা আশা করেন তারা? থ্যাংক ইউ জিয়া ভাই, আপনার মূল্যবান কোশ্চেনের জন্য। সেটা হচ্ছে প্রথমে যে বেসিস, আমরা তো হচ্ছে একটা বাণিজ্য সংগঠন, আইটি অ্যাপেক্স বডি। প্রায় 1500 প্লাস মেম্বার আমাদের অর্গানাইজেশনে আছেন। আমাদের অর্গানাইজেশনে সফটওয়্যার কোম্পানিগুলি আছেন, আইটিএস কোম্পানিগুলি আছেন, ইক্যাপের সদস্য আছেন, বিপিও আছেন। সবাইকে নিয়ে আমরা কাজগুলি করছি, এবং এর মধ্যে অনেকেই দেখবেন ফিনটেক যারা আছেন, ফিনটেকে কাজগুলি করছেন। যারা এজেন্ট ব্যাংকিং এর কথাগুলি বলছেন, এখানে বেসিস মেম্বার কোম্পানিগুলি এই সলিউশনগুলি প্রোভাইড করছে, বিভিন্ন কোর ব্যাংকিং প্রোভাইড করছে, বিভিন্ন সার্ভিসেস গুলি প্রোভাইড করছে। আমরা সবাইকে নিয়ে ইকোসিস্টেমে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় উপদেষ্টা সজীব হাসান জয়ের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, এখন আমাদের $1 বিলিয়ন যে এক্সপোর্টটা আছে, কিভাবে আমরা 5 বিলিয়নে নেব, যেখানে আমাদের আরো 1 মিলিয়ন, প্রায় 10 লক্ষ কর্মসংস্থান বাই 2023 কিভাবে করবো, সেই জন্য সেই লক্ষ্যে আমরা সরকারের সাথে ঘনিষ্ঠভাবে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। দেখুন, প্রথমে আমরা বেসিস, আপনি খেয়াল করবেন যে কথাটা বলেছেন, ন্যাশনাল আইসিটি পলিসি 2018 প্রণয়নের জন্য আমরা আইসিটি মিনিস্ট্রির সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বেসিস আবার ন্যাশনাল ডিজিটাল কমার্স পলিসি 2018, আমরা সেখানে আমরা সম্পূর্ণভাবে আমাদের একটা ফিনটেক কমিটি আছে, সেই ফিনটেক কমিটির সাথে আমরা কাজগুলি সমাধান করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের অনেকগুলো রিকমেন্ডেশন এই পলিসিগুলির মধ্যে, ম্যাক্সিমাম, অনেকগুলি বলবো না, ম্যাক্সিমাম গুলি ইনকর্পোরেট করা হয়েছে। তারপরে আমরা খেয়াল করবেন যে আমরা বেসিস মেম্বারদের জন্য আমরা, আপনি প্রথমে বলেছেন শুধুমাত্র যে মোবাইল ট্রানজাকশন বা সেগুলি না, ফিনটেকের জন্য আমরা বেশ কিছু ব্র্যান্ডেড কার্ড করেছি বিভিন্ন ব্যাংকের সাথে। এখানে ব্যাংক এশিয়ার সাথে আছে, ব্র্যাক ব্যাংক আছে, আমরা ইস্টার্ন ব্যাংকের সাথে আছে, আমরা কথা বলছি ডাচ বাংলা ব্যাংক, এবং আরো বেশ কিছু ব্যাংকের সাথে আমাদের কো ব্র্যান্ডেড কার্ডগুলি আমরা ফ্যাসিলিটেট করছি, সো দ্যাট আমাদের মেম্বার অর্গানাইজেশনরা ইজিলি পেমেন্টগুলি করতে পারছে। আমরা আবার দেখবেন যে রিকমেন্ডেড লেটার ফর মার্চেন্ট যারা অ্যাকাউন্ট আছে, তাদের জন্য আমরা চিঠি আমরা ইস্যু করছি। আমাদের ইআরকিউ ফ্যাসিলিটিস ফর দ্য আউটসোর্সিং কোম্পানির জন্য আমরা কাজ করে যাই। এছাড়া দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডিং অপরচুনিটিতে আপনি খেয়াল করবেন সফটওয়্যার এক্সপোতে যতগুলি হচ্ছে, সফটওয়্যার এক্সপো দেখবেন আমাদের সবসময় ওয়ান অফ দ্য মেজর আমাদের পার্টনার থাকছেন বিভিন্ন আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো মেজর পার্টনাররা থাকছেন। সেখানে কিন্তু এই মেজর ফাইন্যান্সিয়াল পার্টনার থেকে কিভাবে আমরা পেমেন্ট গুলিকে আরো সহজ করতে পারি, বোথ এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে,
একসাথে আমরা এই প্রাইভেট সেক্টর এবং আমরা সেন্ট্রাল ব্যাংকের সাথে এই জিনিসগুলো নিয়ে সবসময় কাজগুলি করছি। কিভাবে মার্কেট ডেভেলপ করা যায়, কিভাবে লিগ্যাল ইস্যুস গুলিকে আমরা সাপোর্ট দিয়ে বেসিসের একটা লিগ্যাল ইস্যু কমপ্লিটলি আমাদের একটা লিগ্যাল উইং আছে, সেখানে আমরা আমাদের মেম্বার গুলিকে সাপোর্ট করে দিয়েছি। খুব রিসেন্টলি গত 1 বছরের আগের ঘটনা খেয়াল করবেন যে রিমুভাল অফ সার্কুলার অনলাইন ট্রানজাকশন অথরাইজেশন যে ফর্মটা আসলো বাংলাদেশ ব্যাংকের, সেক্ষেত্রে আমরা হঠাৎ করে গুগল, ফেসবুক, ইন্টারন্যাশনাল পোর্টাল এগুলিতে বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সাথে সাথে আমরা রেসপন্স করেছিলাম সমস্ত ব্যাংকগুলির সাথে, আমাদের মার্চেন্টগুলির সাথে এবং সেন্ট্রাল ব্যাংকের সাথে আমরা সেটা বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ আমাদের সেন্ট্রাল ব্যাংকে, ওনারা সাথে সাথে তুলে দিয়েছে। তার মানে একটা হচ্ছে পলিসি লেভেলে, একটা হচ্ছে ক্রাইসিস লেভেলে এবং আরেকটা হচ্ছে ব্র্যান্ডিং লেভেলে। এই সব জায়গাতে গুলো আমরা কাজগুলি করে যাচ্ছি। আবার policy related support basis working from guidelines on data privacy, cyber security সেগুলি নিয়ে আমরা বেসিস কাজ করছি। এখন একটা হচ্ছে যে আমরা কি কাজ করছি, আর একটা হচ্ছে যে আমাদের যারা পলিসি অথবা রেগুলেটর আছে তাদের থেকে আমাদের কি এক্সপেকটেশন আরো ভবিষ্যতে। এখানে এক্সপেকটেশনের কিছু জিনিস কিন্তু অলরেডি বলা হয়েছে, কিনোট প্রেজেন্টার বলেছেন, আমাদের যে আইসিটি মন্ত্রণালয়ে আছেন সাজ্জাদ ভাই উনিও বলেছেন, দুই একটা জিনিস রিপিট হতে পারে। কিন্তু প্রথমে আমি যেটা বলতে চাই সেটা মানি ট্রানজাকশন থ্রু কার্ড, অ্যাপস এন্ড কিউআর কোড নিড টু বি এনকারেজড, build a firm infrastructure. The introduction of lower VAT allows to take clear transaction system like digital payment method. All kinds of government digital payment system need to be digitized. দেখেন যদি ভ্যাটটা যদি আমরা কমাতে না পারি, এখন মনে হচ্ছে আমরা এনবিআর এর সাথে প্রায়শই বলি যে আপনারা একটু ভ্যাটটা কমান। খেয়াল করবেন যে আমি যখন একবার 6-7 বছর আগে আমেরিকায় গিয়েছিলাম, 5 বছর আগে গিয়ে বলেছি যে উবার এত জনপ্রিয় কেন হচ্ছে। উবারের ড্রাইভার, হি ওয়াজ অ্যান এডুকেটেড গাই, সে বলেছে যে দেখেন ট্যাক্সি, প্রত্যেক জায়গায় ট্যাক্সি ক্যাবে যারা ড্রাইভার থাকে সিটির তারা খুবই স্ট্রং একটা অ্যাসোসিয়েশনে থাকে, কিন্তু সিটি যখন দেখলো ফিনান্সিয়াল ট্রানজাকশনের মাধ্যমে তারা ভ্যাট আদায় করছে, মানে ট্যাক্স আদায় করছে, সব কিন্তু চুপ হয়ে গেল। তবে যত বেশি সার্ভিসেস গুলিকে আমরা ডিজিটাইজ করতে পারবো, সরকার কিন্তু রেভিনিউ বেশি পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের অবশ্যই ভ্যাটের ব্যাপারটা আর একটু কমিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ভলিউম হিসেবে চিন্তা করতে হবে, ট্রানজাকশনটাকে ভলিউম হিসেবে চিন্তা করতে হবে, এবং সেই ভলিউমটাকে কিভাবে আমরা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং রেগুলেটর কিভাবে এটাকে সামাল দিতে পারবে ইনফ্রাস্ট্রাকচার এবং প্ল্যাটফর্ম অনুযায়ী, ঠিক সেই অনুযায়ী কাজগুলি করে যেতে হবে। আমরা মনে করছি যে পাবলিক নিডস টু বি more involved in the digital transaction system through observation and series of workshop. প্রত্যেকটা শপে এবং মলে and bank must have at least one QR code and in every mall must assist buyer using QR code. এখানে শেখাতে হবে কিভাবে QR কোড গুলিকে, তাহলে যাচ্ছে লোকজন, কিন্তু গেলে কিভাবে করবে, QR কোড গুলিকে কিভাবে করবে। আমরা খেয়াল করছেন যখন আমরা অনেকেই প্রথম বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে কিন্তু যখন চেক ইন করছি, চেক ইন গুলি মেজরিটি চেক ইন কিন্তু এখন কিওস্কে হচ্ছে, এক্ষেত্রে দু একজন দাঁড়িয়ে থাকে হেল্প করে যারা পারছে না। একইভাবে এই জিনিসটা কিউআর কোডকে কিভাবে জিনিসটা করতে হবে আস্তে আস্তে এডুকেট যদি লোকজনকে করা যায়, সো অটোমেটিক্যালি এটা ট্রানজাকশন ভলিউম বাড়তে থাকে। Customer needs to be integrated into digital platform by creating an ecosystem in the collaboration with stakeholders and others. The payment system need to be simplified by creating the right platform and moving forward with the right portals. এটা আগেই আলোচনা করেছেন। Digitalization of bank account form, registration form, এগুলি যত বেশি করা যাবে, আমরা এখনো ব্যাংকে বসে বসে এগুলি করছি, এখানে ব্যাংকাররা রয়েছেন, আপনারা যারা সেন্ট্রাল ব্যাংকে রয়েছেন, সো যদি আমরা কোভিড থেকে জিনিসটা যদি বলেন যে করা যায় কোভিড থেকে, তাহলে জিনিসগুলিকে আরো বেশি আমরা সহজতর করতে পারি। মার্চেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে আমি যতটুকু জানি 3% একটা চার্জ করা হয়, এই জিনিসটা আর একটু যদি কমিয়ে দেওয়া যায় তাহলে ট্রানজাকশনটুকু আরো বাড়তে পারবে মার্চেন্টরা ট্রানজাকশন করার জন্য। অনেক সময় বলে ভাই আপনি কি কার্ডে পেমেন্ট করবেন নাকি আপনি ক্যাশে পেমেন্ট করবেন, যদি কার্ডে পেমেন্ট করেন সাম পার্সেন্টেজ বেশি রাখবে, সেই জিনিসগুলিকেও কিন্তু মিস হচ্ছে। এখানে মিস হওয়া মানে ভ্যাট মিস হওয়া, ট্রানজাকশন মিস হওয়া। So developing a merchant centralized database for every educational institute, যারা আজকের যারা আমাদের স্টুডেন্ট, ওরাই মনে রাখবেন সামনে আমাদের দেশকে লিড করবে। ওরা যত বেশি ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ডিজিটাল পেমেন্ট অভ্যস্ত হবে,
ততই আমাদের ফিউচার আরো বেশি এনহান্সমেন্ট হবে, উজ্জ্বল হবে। তাই অবশ্যই আমাদেরকে এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রে সেন্ট্রালাইজ একটা সিস্টেম তৈরি করতে হবে ডিজিটাল পেমেন্ট, ইনক্রিজিং পেমেন্ট থ্রু মোবাইল পেমেন্ট সিস্টেম। তো এই কতগুলি জিনিস আমাদের এখনো মনে হয় কিছু এরিয়া যেখানে আমাদের কাজ করার আছে, এবং বেসিস সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আপাতত আমার এখানে কথাটুকু বলে শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ মাসিক ভাই। মাসিক ভাই জানি খুশি হবেন যে অলরেডি কিন্তু আমাদের কিউআর কোডের ক্ষেত্রে একটা বাংলা কিউআর কোড, ইন্টারঅপারেবল বাংলা কিউআর কোডের স্ট্যান্ডার্ড সার্কুলেট করা হয়েছে, এবং আমরা আশাবাদী আইডিটিপি এবং এনপিএসবির মাধ্যমে বাংলা কিউআর কোড দিয়ে ইন্টারঅপারেবল ট্রানজ্যাকশনও করা যাবে। এছাড়াও এই কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার হয়েছে মাইক্রো মার্চেন্টের ব্যাপারে, যাতে করে আমাদের একদম গ্রাসরুট লেভেলে যেই মার্চেন্টরা আছেন, এন্টারপ্রেনিয়ররা আছেন, কথা শুনতে পাচ্ছি না, কেটে গেছে। হ্যালো, মাঝখানে কেটে গেছে। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা। জি জি। এছাড়াও আমরা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার হয়েছে মাইক্রো মার্চেন্টের ব্যাপারে। আমাদের একদম প্রান্তিক এন্টারপ্রেনিয়র যারা আছেন, যেমন ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা, যারা ফুটপাতে কাপড় বিক্রি করেন, তাদেরকে কেমন করে পেমেন্ট ইকোসিস্টেমে আনা যায়। আমাদের যে ক্যাশলাইট ইকোনমি টার্গেট আছে, আমরা যদি এই বিজনেস কেসটা তৈরি করতে না পারি, তাহলে ভবিষ্যতে এ ব্যাপারে কিছু করা যাবে না। আর কিনোট প্রেজেন্টারও বলেছেন, আমরাও বলছি, আপনিও বলেছেন, ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি এমন একটা এরিয়া যেখানে শুধুমাত্র রেগুলেটর বা শুধুমাত্র বেসিস বা শুধুমাত্র ইকেপ বা শুধুমাত্র এককভাবে পার্টিসিপেন্টরা কাজ করলে হবে না। এখানে সমন্বিত একটা চেষ্টার প্রয়োজন হবে, এবং সমন্বিতভাবে সবাই চেষ্টা করলে শুধুমাত্র এই ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যাবে যাতে করে এমডিআর 3% থেকেও কমবে। আবার এমডিআর কোথাও লেনদেন করতে গেলে মার্চেন্ট আর বলবে না যে হয় কার্ডে পেমেন্ট নেন, না হলে ক্যাশে লেনদেন করেন। তো এগুলো সবই সাথে ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আছে। তো আবারও ধন্যবাদ মাসিক ভাইকে তার মূল্যবান মতামতের জন্য। এরপরে আমরা চলে যাচ্ছি ইকেবের কাছে। ইকেবের প্রতিনিধি হিসেবে আশিস দা আছেন। তো এই কিছুদিনের মধ্যেই আমাদের এই কোভিড সময়টাতে আমরা দেখেছি যে ই কমার্স বিজনেস গ্রোস লাইক এনিথিং। গত 5 বছরে ই কমার্স বিজনেস বেড়েছে 300 টাইমস, এবং গত বছর যেখানে লেনদেন হয়েছিল 13,000 কোটি, অলরেডি অগাস্টের মধ্যে আমাদের লেনদেন হয়ে গেছে 16,000 কোটির চেয়ে বেশি। তো খুব একটা পজিটিভ ভাইব দেখতে পাচ্ছি আমরা ই কমার্স মার্কেটে। একই সাথে আমরা একটা ব্যাপার নিয়ে ওয়ারিড যে ই কমার্সের ক্ষেত্রে প্রোডাক্ট ঠিকমতো পৌঁছে যাচ্ছে কি না, যে সময়ের মধ্যে প্রোডাক্ট পাওয়ার কথা পাচ্ছে কি না। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি আশিস দাকে প্রশ্ন করছি যে ই কমার্স মার্কেটে ফিনটেকের প্রভাবটা কীভাবে দেখছেন আপনারা? ইকেপ কীভাবে ই কমার্স মার্কেটে ফিনটেকের এই উদ্ভাবন এবং সাথে যে ঝুঁকিগুলো বললাম আমি একটু আগে, এই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করে পুরো মার্কেটটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে? আশিস দা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়া ভাই। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি অর্গানাইজারদেরকে, স্পেশালি বেসিসকে, যে এরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। এখানে খুব ইম্পর্টেন্ট বক্তারা কথা বলছেন এবং তাদের কাছ থেকে অনেক নতুন নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। I'm very feeling very fortunate regarding this. So coming back to the point, আমাদের মেইনলি যে ই কমার্সের সময়, মানে এই যে কোভিড এর সময়টাতে ই কমার্সের উত্থানের সবচেয়ে বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা নির্দেশনা ছিল যে জরুরি সেবা হিসাবে ই কমার্সকে ঘোষণা করা হয়েছিল। তো যার ফলে হয়েছে আমাদের যারা ডেলিভারি ম্যান আছে বা আমাদের যারা ই কমার্সের পণ্যগুলো বিক্রি করে, বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং স্পেশালি গ্রোসারি আইটেম যারা বিক্রি করে, তারা কিন্তু মাঠে নেমেছিল এবং তাদের এখনো তারা আসলে মাঠে আছে। তাদের এই মাঠে দ্রুততম সময়ে মাঠে নামা এবং প্রধানমন্ত্রী সহ অন্যান্য যারা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে আছে তাদের প্রপার অনুমতি বা সময় মতো তাদের পদক্ষেপগুলোর কারণে এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই বলতে হয় তাদের যে সাপোর্টটা ছিল, তার ফলে যেটা হয়েছে যে আমরা খুব দ্রুত কিন্তু মানুষের দোরগোড়ায় অ্যাটলিস্ট নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দিতে পেরেছিলাম একদম প্রথম সময়টাতে। তার পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের মাঝখানে ই কমার্সের উপরে কিন্তু একটা ট্রাস্ট লেভেল গত 4-5 মাস ধরে গ্রাজুয়ালি বেড়েছে এবং সেই বাড়ার রেজাল্ট কিন্তু আমরা এই নাম্বারে এখন দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আসলে আমি মনে করি যে এই গ্রোথটা আসলে একটা কন্টিনিউয়াস গ্রোথ এবং এই গ্রোথটা আসলে আগামী মানে সময়গুলোতে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাবো বলে আমার বিশ্বাস করি।
ফিনটেকের যে জায়গাটাতে আমরা চ্যালেঞ্জটা ফেস করতেছি, আমি যদি ফিনটেক এখন একটু ফিরে আসি, আমরা যে জায়গাটাতে চ্যালেঞ্জ ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচুর উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করতে চাচ্ছেন, কিন্তু তারা করতে পারছেন না বিকজ, বা তারা করার মতো ফ্যাসিলিটিটা দিতে পারছিলাম না আমরা, বিকজ তাদেরকে আমরা আসলে মার্চেন্ট হিসেবে অনবোর্ড করতে পারছিল না, কারণ তাদের ট্রেড লাইসেন্স সহ অন্যান্য অনেকগুলো জিনিস ছিল না। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নেওয়ার ফলে ব্যক্তি উদ্যোক্তা তৈরি করার যে একটি গাইডলাইন এসছে এনআইডির এগেনস্টে, এটা আসলে একটা বিশাল বড় উপকার করেছে ইন্ডাস্ট্রির জন্য। এইটার কারণে আমি মনে করি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে এই ব্যক্তি উদ্যোক্তাদের সংখ্যা অনেক বড় একটা মার্কেট গ্রো করবে, এবং এখানে কিন্তু একটা বিশাল লেনদেন বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে তাদের যে অন্তর্ভুক্তি এবং তাদের যে জিডিপিতে তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। কিন্তু এটার সাথে সাথে একটা জিনিস যদি আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এই যে ক্ষুদ্র উদ্যোক্তা আছে বা আমি বলবো সিজনাল উদ্যোক্তা যারা আছে, তাদের একটা এমএসএমই যাদেরকে আমরা বলি, এদের কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের। এবং এই ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু আমরা এনশিওর করতে মানে পারাটা তাদের জন্য একটু ডিফিকাল্ট। তারা যেটা করে, তারা কিন্তু উচ্চ সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে লোন গুলা কালেক্ট করে বা ঋণ নেয়, এবং তারা কিন্তু এই ঋণটা পরিশোধ করতে হয় তাদেরকে, এবং সেখানে অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু এই ঋণ পরিশোধ করতে না পেরে বিভিন্ন সময় তারা নিঃস্ব হয়ে যায় এবং তাদের কিন্তু ব্যবসা থেকে বের হয়ে যাচ্ছে। এই জায়গাতে আমরা কিছু করতে পারি কিনা খুব দ্রুততম সময়ে, অনেকেই চেষ্টা করছেন এই বিষয়ে আমি জানি, কিন্তু এটাকে আরেকটু ফর্মালাইজ ওয়েতে কিছু করা যায় কিনা, কারণ ক্রেডিট স্কোরিং এর যে ব্যাপারটা বাংলাদেশে, সেটা তো সেভাবে এখনো শুরু হয়নি। তো আমরা যদি ক্রেডিট স্কোরিংটাকে প্রপারলি করতে পারি, যে ডেটা সোর্স গুলো আছে সেগুলোকে যদি আমরা কোন একটা সেন্ট্রাল ব্যাংক এবং বিটিআরসি এবং অন্যান্য রেগুলেটররা বসে যদি আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দেন যে এইভাবে যদি আপনারা ডেটা গুলাকে শেয়ার করতে পারেন, এই মডেল আপনারা ফলো করা উচিত, তাহলে হয় কি আমরা তাহলে ওই ডেটা গুলাকে নিয়ে একটা ক্রেডিট স্কোরিং করতে পারি। এই অনুযায়ী কিন্তু তাদেরকে আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছেন, যারা আসলে এই লেন্ডিংটা দিয়ে থাকেন, তাদের সাহায্যে আমরা কিন্তু লেন্ডিং এ আসলে একটা বড় কাজ করতে পারি। আর এটা যদি আমরা করতে পারি, যেটা মুশফিক ভাই বলছিলাম, মনের সাথে ইকো করছি, যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করার সময় যে প্রবলেমটা ফেস হয়, যে মানুষজন ডিজিটালি পেমেন্ট অ্যাকসেপ্ট করে না, কারণ ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে একটা ফিস আছে। যদিও সেই ফিসটা এখন আগের চাইতে অনেক কম, একসময় এটা 3% 4% ছিল, এটা কমে এখন প্রায় 1% 1.5% বা 1.85 এরকম একটা জায়গায় ঘোরাফেরা করে। কিন্তু এটাও কিন্তু আরো কমে আসবে, এবং কারণ নাম্বার অফ ট্রানজাকশন কিন্তু গ্রো করতে পারবে। এবং এর ফলে যেটা হবে, এই ডিজিটাল ট্রানজাকশন যখন বেড়ে যাবে, অটোমেটিকলি কিন্তু ক্রেডিট, তখন তারা কিন্তু উৎসাহিত হবে, কারণ তারা বুঝতে পারবে যে এই উদ্যোক্তারা বুঝতে পারবেন যে তারা যদি ট্রানজাকশন করেন, তাদের ট্রানজাকশন গুলো কিন্তু প্রপারলি মনিটর হবে, এবং তাদের ট্রানজাকশন গুলোর এগেনস্টে কিন্তু তারা বিভিন্ন ধরনের ক্রেডিট ফ্যাসিলিটি বা লোন এটা তারা এনজয় করতে পারবে। এবং সেটার ফলে তাদের দাদন ব্যবসায়ীর যেই গল্পটা এখন আমরা দেখি ঢাকা এবং ঢাকার আশেপাশে, সেখান থেকে আমরা বেরোতে পারবো। তো আমার কাছে মনে হয় এখানে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে একটা চাওয়া, শুধু সেন্ট্রাল ব্যাংক আসলে সমস্ত রেগুলেটরদের কাছ থেকে চাওয়া, যে তারা যেন আমাদেরকে একটা গাইডলাইন দেন বা আমাদেরকে একটা রাস্তা দেখান, যেখান থেকে আমরা ডেটা শেয়ারিং এর মাধ্যমে এই ক্রেডিট ট্রেডিংটাকে আরো ইজি করা যায়। এবং যারা লেন্ডিং এ কাজ করছেন, তাদের প্রতি অনুরোধ হচ্ছে তারা যেন তাদের রেগুলেটরদের সাথে, স্পেশালি সেন্ট্রাল ব্যাংকের সাথে কথা বলে একটা স্পেশাল রেগুলেশন তৈরি করা যায় কিনা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের লেন্ডিং এর জন্য, এসএমই এমএসএমই ফাইন্যান্সিং এর জন্য আরো কিভাবে সহজতর করা যায়, সেটা নিয়ে যদি কাজ করা যায়, এটা একটা বড় জায়গা। আরেকটা জিনিস আমি একটু ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে জিয়া ভাই বলতেছিলেন যে আমাদের আসলে ফিনটেক মানেই আমরা আসলে ওয়ালেট বা এই ধরনের কিছুকে আমরা প্রথমে ট্রিট করি। অ্যাবসলিউটলি কারেক্ট, আসলে আমাদের মাথার মধ্যে জিনিসটা ঢুকে গেছে, কারণ যারা আমরা ফাইন্যান্সিয়াল কাজ করতে যাই, তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছেই প্রথমে যাই আসলে আমাদের ওয়ালেট বানাবো, এই করবো সেই করবো, এগুলো নিয়ে কথা বলার জন্য। কিন্তু যারা অরিজিনালি অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করছে, ইনক্লুডিং লেন্ডিং নিয়ে, আমি আরো অনেক কোম্পানিকে দেখেছি, তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন সময়, যারা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট বা বের করছে যেগুলো ফিনটেকের প্রোডাক্ট, কিন্তু তারা আসলে সেন্ট্রাল ব্যাংকের সাথে বা রেগুলেটরের সাথে আসলে যেতে ভয় পায় বা চিনে না তাদেরকে, সেজন্য পৌঁছাতে পারে না। কারণ সেন্ট্রাল ব্যাংকে কিন্তু ইচ্ছা করলেই যে কেউ গিয়ে কথা বলার জন্য, তাদের ধরেন ওরকম পরিস্থিতিটা কিন্তু না, আসলে ওখানে পাস নিয়ে কথা বলতে হয়। তো আমি রিকোয়েস্ট করবো সেন্ট্রাল ব্যাংকের বা রেগুলেটরদেরকে, তারা যদি ছোট ছোট আমাদের সাথে জয়েন্টলি কোনো প্রোগ্রাম অর্গানাইজ করে আমাদের অ্যাসোসিয়েশনদের সাথে, যেটা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এরকম যদি আরো কিছু প্রোগ্রাম অর্গানাইজ করা যায়, কোভিড সিচুয়েশনে তো অনলাইনেই করতে হবে আমাদেরকে, তাহলে হবে কি, ওই ওনারা কিন্তু ওনাদের মন খুলে কথাগুলো বলতে পারবেন, ওনাদের আইডিয়া গুলো শেয়ার করতে পারবেন, ওনাদের প্ল্যান গুলাকে দিতে পারবেন। কারণ আমরা যে যোগাযোগের যে মাধ্যমটা, এটাকে আরেকটু ইজি যদি করা যায়, আমি জানি সেন্ট্রাল ব্যাংক খুব ওপেনলি একসেপ্টেবিলিটি নিয়ে বসে আছে, তারা কিন্তু একসেপ্ট করতে চায়, কিন্তু আমাদের প্রসেসটা একটু, আমার কাছে মনে হয় যে আমরা যদি একটু মানে এই জায়গাতে যদি একটু জিনিসটাকে সহজতর করতে পারতাম,
তাহলে মনে হয় আমরা কাজ করতে আরো সুবিধা হতো। আরেকটা জিনিস আমি যদি একটু অ্যাড করতে চাই লাস্ট পয়েন্ট হিসেবে, সেটা হচ্ছে যে আমাদের মুশফিক ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স ভ্যাটের যে ব্যাপারগুলা, প্রণোদনা কিন্তু আমরা যদি ভারত সহ বিভিন্ন দেশে দেখি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের শুরুর দিকটাতে কিন্তু ভালো প্রণোদনা কিন্তু সরকার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছিল। তো আমরা যদি আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে বুস্ট আপ করার জন্য একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট ফর নেক্সট 6 মাস 1 বছর যদি একটা প্রণোদনা দিতে পারি, একটা ডিজিটাল ইনসেনটিভের ব্যবস্থা করতে পারি, তাহলে হবে কি, যেভাবে আমরা রেমিটেন্সের জন্য এখন দিচ্ছি, তাহলে হবে কি মানুষের মধ্যে কিন্তু এই ইনক্লুশনের ভিতর ঢোকার একটা প্রবণতা শুরু হবে, যেটা রেজাল্ট কিন্তু ভবিষ্যতে আমরা পেতে পারবো। আমি এই পর্যন্ত আপাতত বলছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আশিস দা। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি তুলে ধরেছেন। তো প্রথমতই যে ব্যাপারটা আশিস দাকে আমি আশ্বাস দিতে পারি, যে যেই চার্জ নিয়ে কথা হচ্ছে এমডিআর, বাংলাদেশ ব্যাংক অলরেডি একটা কমিটি ফর্মুলেট করেছে, যেখানে কিনা বাংলাদেশ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ভিসা এবং এমএফএস প্রতিষ্ঠানসমূহ রয়েছে, এবং এই কমিটি কাজ করছে কীভাবে একটা রিজনেবল চার্জ করা যায়, যেখানে কিনা মার্চেন্ট ইন্টারেস্ট থাকবে, ক্লায়েন্টের ইন্টারেস্ট থাকবে এবং ব্যাঙ্কগুলোর ইন্টারেস্ট প্রোটেক্ট হবে। এছাড়া যেটা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক অলরেডি ব্যক্তি উদ্যোক্তার জন্য একটা সার্কুলার করেছে। তো এই ব্যক্তি উদ্যোক্তার সার্কুলারটা আমি এখানে দৃষ্টি আকর্ষণ করব আরফান স্যারের। এই সার্কুলারটা ধরে কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এখন যে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, যে ব্যাংকের স্পেশাল টাইপ অফ অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ দেওয়া হয়েছে, এমএফএসকেও দেওয়া হয়েছে, ই ওয়ালেটেও সুযোগ দেওয়া হয়েছে, এবং এই স্পেশাল কাইন্ড অফ অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন রেকর্ড কিন্তু রয়ে যাবে। এই যে ট্রানজ্যাকশন রেকর্ডগুলো রয়ে যাচ্ছে, এটার এগেনস্টে কোনো ক্রেডিট প্রোডাক্ট তৈরি করা যায় কি না এই স্পেশাল সেগমেন্টের জন্য, এবং যেহেতু এটা খুব আমার মনে হয় না তারা খুব বড় অঙ্কের ক্রেডিট চাইবে, এই সেগমেন্টটাকে কীভাবে অ্যাড্রেস করা যায় এটা নিয়ে কিন্তু কাজ করা যায়। ব্যাংক এশিয়া এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে, আমরা ব্যাংক এশিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। ওনাদের যদি মনে হয় এ ব্যাপারে কাজ করার জন্য ভবিষ্যতে রেগুলেটরি সাহায্যের প্রয়োজন আছে, সেখানেও কাজ করার সুযোগ রয়েছে। আর সর্বশেষে রেগুলেটরি ফিনটেক ফেসিলিটেশন অফিস যেটা করা হয়েছে, সেখানে কিন্তু ওপেন, এবং আমরা আমাদের ওয়েবসাইটে যদি যান বাংলাদেশ ব্যাংকের, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এবং অলরেডি কিন্তু আমরা ফোন পাচ্ছি। যেসব ফিনটেকরা এর আগে সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করেনি, তাদের এখন যোগাযোগ করার সুযোগ রয়েছে, এবং তাদের যে কোনো ইস্যু নিয়ে কথা বলার জন্যই কিন্তু আসলে এই আরএফএফটা তৈরি করা হয়েছে। আরএফএফের একটা মূল টার্গেটই হচ্ছে ফিনটেকের যারা কিনা ফিনান্সিয়াল টেকনোলজির ব্যাপারে নলেজ রয়েছে কিন্তু ফিনান্সিয়াল রেগুলেশনসের ব্যাপারে নলেজ ছিল না, দুটোর মধ্যে কেমন করে সেতু বন্ধন করা যায়। তো এই প্রেক্ষিতে কথা বলতে বলতে এখন আমাদের যিনি কিনা সম্মানিত প্যানেলিস্ট, উনি নিজেই একজন এই ব্যাপারে স্ট্রং এন্টারপ্রেনিউর, এবং উনি নতুন একটি প্রোডাক্ট ডেভেলপ করেছেন, যেখানে কিনা পিয়ার টু পিয়ার এবং ক্রাউড সোর্স ফান্ডিংয়ের লেনদেন হয়েছে। এখানে যাওয়ার আগে আমি কিন্তু একটা উদাহরণ দিতে চাই কেনিয়াতে যেটা হয়েছিল, এই স্পেসিফিক্যালি পিয়ার টু পিয়ার লেন্ডিং এবং ক্রাউড সোর্স ফান্ডিংয়ের জন্য কাজগুলো সেন্ট্রাল ব্যাংকের সহযোগিতা ছাড়াই শুরু হয়েছিল, এবং প্রথম দিকে সাকসেস রেটটা খুব ভালো ছিল। তো একটা নির্দিষ্ট সময় পরে দেখা গেল রিকভারি রেট আর আগের মতো নাই, এবং ক্লায়েন্টরা খুবই অসন্তুষ্ট। ঠিক তখন সেন্ট্রাল ব্যাংক ইন্টারফেয়ার করলো যে না, এভাবে চলতে পারে না, সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন। তো কেনিয়ার এই এক্সপিরিয়েন্স থেকে আমাদের সুযোগ রয়েছে, আমাদের এখনই সুযোগ রয়েছে স্বাধীন ফিনটেকের মতো অন্য যে ফিনটেকগুলো রয়েছে যারা এই সংক্রান্ত এরিয়ায় কাজ করছে, তাদের সাথে সেন্ট্রাল ব্যাংকের বসার, এবং রিকভারি রেট ফল করার পূর্বেই এমন একটি সুন্দর রেগুলেটেড প্ল্যাটফর্মে জিনিসটিকে নিয়ে আসার, যাতে করে কোনো পক্ষই অসন্তুষ্ট হবেন না, এবং ক্লায়েন্টের স্বার্থ সংরক্ষিত হবে, ফিনটেকগুলোও প্রসপার করবে, এবং রেগুলেটর পয়েন্ট থেকে আমরা ঝুঁকি নিয়ে চিন্তা করব না। অন দিস নোট আমি জনাব সাদমানকে প্রশ্ন করছি, একজন ফিনটেক উদ্যোক্তা হিসাবে আপনার এখন পর্যন্ত অভিজ্ঞতা কীরকম, এবং সে আলোকে ফিনটেকের অগ্রগতির সম্ভাব্য বাধাগুলো কী কী, এবং কীভাবে এগুলোকে মোকাবেলা করা যায়? জনাব সাদমান। Thank you very much, Zia Bhai. Thank you, সব প্যানেলিস্টকে, and thank you ICT Ministry and A2IK এই অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের মতন এন্টারপ্রেনিয়ার and small businesses এসে আমাদের ওপিনিয়ন দেয়া, and more importantly আপনাদের সবার থেকে শেখা। সো প্রথমত আমি জাস্ট বলতে চাই আমাদের লিটল বিট অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড। সো স্বাধীন ফিনটেক আমরা শুরু করেছি কাপল অফ ইয়ার্স ব্যাক, কিন্তু আমরা আর্লিয়ার দিস ইয়ার পাইলট ফেজে লঞ্চ করেছি মার্কেটে, অ্যান্ড উই আর আ পিয়ার টু পিয়ার ফান্ডিং কোম্পানি। সো আমাদের আইডিয়া হচ্ছে যে টু কানেক্ট টু পার্টিস, যেভাবে উবার একটা ড্রাইভার অ্যান্ড রাইডারকে কানেক্ট করে, আমাদের আইডিয়া অ্যান্ড কনসেপ্ট ইজ টু কানেক্ট সামবডি হু is looking for to finance for a loan or some sort of a financing, and somebody who wants to finance this individual, যেটা এখন অনেকটুকু ইনফর্মাল ইকোনমিতে হয়, কিন্তু আমরা এটা
একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করতে চাই। এন্ড এই দুই পার্টিস ক্যান বি এনি পার্টিস, ইট কুড বি ইন্ডিভিজুয়ালস, ইট কুড অলসো বি ইনস্টিটিউশনস। যেমন আমরা এখন কয়েকটা ব্যাংকের সাথেও কাজ করছি যেখানে ওরা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করবে কুইক অ্যান্ড ইজি অ্যাক্সেস টু ফান্ডিং দেওয়ার জন্য। what the benefit of having fintech and platforms is আমরা অনেক ডিফারেন্ট ভাবে কাজ করতে পারি, ওই জন্য আমরা জিনিসটা আরো মার্কেটে ফাস্ট আনতে পারি। আমরা আমাদের স্কেল এত নাই যার কারণে আমাদের কাজ অনেক সময় আরো ফাস্টার হয়ে যায়। আমরাও ক্রেডিট স্কোরিং নিয়ে খুবই ইন্টারেস্টেড, বিকজ ক্রেডিট স্কোরিং ইজ বেসিক্যালি দ্য প্ল্যাটফর্ম ইন উইচ আমরা জানতে পারি যে একটা মানুষ লোন ফেরত দিবে নাকি না। কিন্তু আই থিঙ্ক আমরা অনেক ডিসকাশন করেছি ডেটা নিয়ে, দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ান বিগ ইস্যু যেটা আমাদের মার্কেটে আছে, যে ডেটা অ্যাভেলেবিলিটিটা নাই। আই ডোন্ট থিঙ্ক, আমি পার্সোনালি বলতে চাই যে আমাদের একটা ন্যাশনাল ডেটা সিস্টেম লাগবে, ওটা থাকলে অবভিয়াসলি ভালো। কিন্তু আমার যেটা আরেকটা স্ট্রং ওপিনিয়ন ইজ আমাদের একটা ওপেননেস লাগবে ডেটা শেয়ারিং এর জন্য, যদি কাস্টমার রাজি হয়। অনেক সময় আমরা একটা কাস্টমারের প্রোফাইল বের করার জন্য আমাদেরকে আবার অনেক ম্যানুয়াল কাজ করতে হয়, কিন্তু যদি কাস্টমার রাজি হয় যে আমার ডেটা তুমি অ্যাক্সেস করতে পারবা বা পারবেন, আমরা ওই ডেটা নিতে পাচ্ছি না এখন, বিকজ অফ companies are not necessarily willing to partner. So I think ওইখানে আমাদের একটা মাইন্ডসেট শিফট লাগবে যে একটা কাস্টমারের যদি লাইফ ইজি করার জন্য ও ডেটা শেয়ার করতে চায়, তাহলে কি আমরা রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে রাজি to let the customer share the data. So I think data is a big challenge, but ওইটা ছাড়া I think আমাদের অনেক ডিসকাশন হচ্ছে about fintech and wallet being fintech. I think আমি কয়েকটা স্পেস নিয়ে কথা বলি যেটা মনে করি বাংলাদেশের অপরচুনিটি ইজ হিউজ, এন্ড বিজন ভাই অনেক সুন্দর করে ডিসক্রাইব করেছে কি কি অপরচুনিটি আছে। একটা নাম্বার যেটা আমাদের যে কারণে আমরা এই বিজনেসে নেমেছিলাম ইজ, আমরা যদি আমাদের হাউস হোল্ড ডেট টু জিডিপি দেখি, বাংলাদেশ ইজ এট 3%, সো 3% ডেট টু জিডিপি। আর আমি যদি এটা ইন্ডিয়ায় দেখি, দ্য নাম্বার ইজ 17%। আমি যদি আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিজ দেখি, দ্য নাম্বার ইজ 80-90%। Obviously, there is a scale, বেশি হাই হওয়া মানে মানুষরা বেশি ইন্ডেটেড, যেটা একটা ওয়েস্টার্ন প্রবলেম, সবার ক্রেডিট কার্ড বিল, সবার স্টুডেন্ট ডেট একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। কিন্তু আমি মনে করি যে আমরা আরেকটা লোয়ার এক্সট্রিমে আছি, অ্যান্ড আই থিঙ্ক ক্রেডিট অ্যাভেলেবিলিটি ফর দি আন্ডারসার্ভ পপুলেশন বা লো ইনকাম, মিডল ইনকাম, অ্যাভারেজ মানুষ, সে রিক্সা চালক হোক বা টং দোকান হোক বা ফেসবুক এন্টারপ্রেনিয়ার হোক, ওদের জন্য এই lending marketটা is not as accessible as আমি যদি ফিলিপিন্স বা ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া দেখি। তো আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশে অপরচুনিটি আছে এই ল্যান্ডিং স্পেসে, ডিজিটাল ল্যান্ডিং, অ্যান্ড ওটার সাথে ক্রেডিট স্কোরিংও আসবে। আমি মনে করি না যে আমাদের সব সলিউশন থাকার পরে আমরা এটা শুরু করতে পারি। আমি মনে করি যে আমাদের প্যারালালি শুরু করা উচিত, অ্যান্ড থ্রু দ্যাট জার্নি উই উইল লার্ন। যেভাবে কেনিয়া ইজ আ গুড এক্সাম্পল, বিকজ কেনিয়াতে জিনিসটা খুবই বড় হয় অ্যান্ড দেন ইমপ্লোড করেছে। চায়না একটা এক্সাম্পল, যেখানে পিয়ার টু পিয়ার কোম্পানিজ গুলা একসাথে কয়েক হাজারটা পিয়ার টু পিয়ার কোম্পানি চলে আসার পরে ইট কাইন্ড অফ ডিডন্ট ওয়ার্ক আউট। কিন্তু ওই দিক দিয়ে আবার ইন্ডিয়া মার্কেটটা ভালোভাবে আগিয়েছে, বিকজ ওরা শুরু করেছে 2 বছর পরে। RBI came, introduced some regulation, not very stringent regulation, but regulation that makes sense. ইন্দোনেশিয়া, ফিলিপিন্স মার্কেটও লট অফ সাকসেস হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো মার্কেটটা শুরু হয়নি। আমরা মনে করি যে আমরা চাচ্ছি আরো বাংলাদেশ ব্যাংকের ফিনটেক ফিনটেকের যে ইনোভেশন গ্রুপ আছে ওদের সাথে ডেফিনেটলি আমরা কাজ করতে চাই, প্লাস আমরা অন্যান্য পার্টনার সাথে কাজ করতে চাই। তো অপরচুনিটির দিক দিয়ে তো ল্যান্ডিং এর পার্টটা আছে, আই থিঙ্ক ফিনটেকের ইনভেস্টমেন্ট পার্টও আছে, যে যেমন আপনার পেটিএম যেটা ইন্ডিয়ান কোম্পানি, ওরা ওদের ইউজারদেরকে যে কোনো স্টকস বা বন্ডস বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে দেয়, বা গোল্ডও কিনতে পারে পেটিএম অ্যাপ দিয়ে। তো ওইটা একটা আছে। আরেকটা আছে ই কমার্স। আমি জানি আশিস ভাই তো ই কমার্সের এক্সপার্ট ইন দ্য পেমেন্ট স্পেস, কিন্তু ওখানে যেমন এখন শুরু করেছে কয়েকটা ধরেন রায়ান কম্পিউটার শুরু করেছে যে বাই নাও পে লেটার। তো ওগুলো আমাদেরকে কাস্টমারদেরকে ইজ ইন করার জন্য অপরচুনিটি দেওয়া যায়, যে কিভাবে ওরা ই কমার্স দিয়ে ইজিলি পে করতে পারে। যেমন আমরা যদি চায়নায় দেখি, আলিপে দেখি, ওদের কিন্তু লেন্ডিং ডিসিশনস হ্যাপেন্স ইন সেকেন্ডস, বিকজ ওদের সব ডেটাগুলো আছে। আমাদের অফেন ইট হ্যাপেন্স ইন মান্থস। তো আই থিঙ্ক there is definitely large opportunity for us to fill that gap আর void যেটা আছে মার্কেটে, যেখানে আমাদের মানুষরা ল্যান্ড করতে রাজি, ইনস্টিটিউশনস ল্যান্ড করতে রাজি, কিন্তু there is not enough information. ওটা ছাড়া অবশ্য আরো অনেক অপরচুনিটি আছে বাংলাদেশে উইদিন দ্য স্পেস অফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, উইদিন দ্য স্পেস অফ ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি। তা আমি আশা করি যে আমাদের মতন আরো অনেক ফিনটেক এই স্পেসে
আসার চেষ্টা করে। আর ওটার সাথে আমি একটা যেটা চ্যালেঞ্জ মনে করি যে ছোট প্লেয়ারদেরকে অনেক সময় পার্টনারশিপ করার জন্য বড় প্লেয়ার্স ইন্টারেস্টেড হয় না। দ্যাট পুটস আস এট আ ডিসপ্রপোর্শনেট ডিসঅ্যাডভান্টেজ। এন্ড আমি মনে করি যে এইটাতে কিন্তু নট নেসেসারিলি আমরা ছোট প্লেয়ার হয়ে কিন্তু আমরা অনেক কিছু বড় প্লেয়ারদেরকে ছোটভাবে হেল্প করতে পারি। এন্ড আই অলসো ফিল যে ইকোসিস্টেমটা তখন ডেভেলপ হয় বিকজ there can be both parties can learn from each other. So ওইটা আমি মনে করি একটা চ্যালেঞ্জ যে আসলে আপনি যে শুরু করেছেন জিয়া ভাই যে টেকনোলজি ভার্সেস ইনোভেশন, টেকনোলজি ভার্সেস রেগুলেশন or innovation versus regulation. I feel that বাংলাদেশের এখনো একটা মাইন্ডসেট আছে that regulation has to come first. ওটার পর একটা টেকনোলজি আসবে, কিন্তু ওইভাবে আমি বলছি না যে সবার একটা মাইন্ডসেট, বাট আই থিঙ্ক আমরা ফিল করি যখন আমরা পার্টনার করতে যাই কারোর সাথে যে চলুন আমরা একটা পাইলট করি, চলুন আমরা একটা 6 মাসের পাইলট করি উইথ ভেরি লিমিটেড ফান্ডস জাস্ট টু সি হাউ থিংস ওয়ার্ক। দ্য often the objection is that oh no we're going to wait for Bangladesh Bank এসে একটা গাইডেন্স দিবে আমাদেরকে। তো ওইটা বাংলাদেশ ব্যাংক অনেকই গাইডেন্স দিচ্ছেন, অনেকই চেষ্টা করছে আগায় আসতে, কিন্তু মার্কেটটা ডেভেলপ না হলে তো বাংলাদেশ ব্যাংকের জন্য মেক সেন্স করে না একটা মুভ নেওয়ার জন্য। সো ওইটা একটা চিকেন এন্ড এগ প্রবলেম যেটাকে বলা হয়। তো আমি মনে করি যে আমাদের একটা আপনি যে শুরু করলেন যে পার্ট, ওটা আমি মনে করি ক্রিটিক্যাল আমাদের মতন ফিনটেকের চ্যালেঞ্জ যে ব্যালেন্সিং অফ রেগুলেশন এন্ড ইনোভেশন, এন্ড there should be some allowing of the innovation to breathe, তারপরে রেগুলেশনটা এসে বা ইন প্যারালালি আসবে রেগুলেশনটা টু মেক দ্যাট ইনোভেশন একটা সাস্টেইনেবল মডেল, একটা যেটা যেন কাস্টমারদেরকে ডিসপ্রপোর্শনেটলি হার্ট না করে। তো ওইটা আমি ডেফিনেটলি মনে করি একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ যেটা আমি আই থিঙ্ক ডেটা শেয়ারিং পার্টটা তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ হয় যে আমরা যদি স্মার্ট লেন্ডিং করতে চাই, আমরা যদি কুইক লেন্ডিং করতে চাই, তাহলে আমাদের ডিফারেন্ট পার্টনার্স থেকে ডেটা শেয়ারিংটা ক্রিটিক্যাল হয়ে যায়। অ্যান্ড আমরা উইলিং টু শেয়ার ডেটা অ্যাজ লং এজ আমাদের কাস্টমার্সরা আর উইলিং টু গিভ দেয়ার ডেটা, অ্যান্ড আই থিঙ্ক ভাইস ভার্সা। সো ওই ইকোসিস্টেম হলে আসলে আফ্রিকা একটা রিসার্চ ছিল যে যখন একটা মানুষকে বলা হচ্ছে যে তুমি যদি তোমার 5% ডেটা দাও তুমি 10,000 টাকা লোন পাবা, তুমি যদি 80% ডেটা দিই দাও তাহলে তুমি 40,000 টাকা লোন পাবা। ওই সময় কাস্টমার ক্যান মেক দ্য ডিসিশন যে আমি কতটুকু ডেটা দিতে চাই, কতটুকু লোন পাওয়ার জন্য। একটা ভেরি ক্রুড এক্সাম্পল, বাট আমি মনে করি যে আমাদেরকে আস্তে আস্তে ওই মাইন্ডসেটে যেতে হবে যেখানে দ্য কাস্টমার শুড গেট দি অপশন যে আমি এইটা পাওয়ার জন্য এটা দিতে রাজি আছি। তো obviously underlying there is a large data and privacy issue, and I think ওখানে একটা ডেফিনেটলি আমাদের কে রেগুলেটরি স্ট্যান্ডপয়েন্ট থেকে চিন্তা করতে হবে যে হাউ ডু উই প্রোটেক্ট দ্যাট। যদিও আমাদের এখন ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্ট আছে যেখানে আমাদের কিছু প্রোটেকশন আছে ডেটার জন্য। তো ওগুলো আমাদের তো রেগুলার চ্যালেঞ্জেস অনেকই বিজনেসের মধ্যে, কিন্তু আই থিঙ্ক স্টার্টিং একটা স্পেস যে স্পেসটা এক্সিস্ট করে না ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। কিন্তু আই থিঙ্ক আমরা যখন স্টেপ ব্যাক করে দেখি বাংলাদেশের অপরচুনিটিটা কি এই ফিনটেক স্পেসে, আই থিঙ্ক দ্য অপরচুনিটি ইজ আনলিমিটেড ফ্রম দ্য সাইজ অফ দ্য পপুলেশন, ফ্রম দি অ্যাডাপ্টেবিলিটি। কারণ আমাদের এখন খুবই তাড়াতাড়ি আমাদের পপুলেশন অ্যাডাপ্ট করে। অ্যাপ বলেন, উবার ড্রাইভাররা কিন্তু in days they pick up how to use the app because there is a financial motivation. So আমাদের adaptability বলেন, আমাদের smartphone penetration current বলেন and future বলেন, I think the opportunity is huge. And I think even as I sit in this panel, to have Bangladesh Bank, to have Bank Asia, to have Basis, to have Nagoder CEO, to have international consultants, it makes us entrepreneurs very motivated to operate in a country like Bangladesh. So thank you. That's all from our side. Thank you. ধন্যবাদ সাদমান। এখন পর্যন্ত আমাদের দেশে যে পেমেন্ট ইনিশিয়েটিভগুলো হয়েছে এর অধিকাংশ আমরা দেখেছি যে আসলে ডিমান্ড সাইড থেকে যতটা না ড্রিভেন তার চেয়ে বেশি সাপ্লাই সাইড থেকে ড্রিভেন। অনেক ক্ষেত্রে রেগুলেটরি ইনিশিয়েটিভ নিয়েছে সাদমান যেমন বলেছেন। তো ইউ মোস্ট ওয়েলকাম যে আমরা এখন ডিমান্ড সাইড থেকেও দেখছি যে ইনিশিয়েটিভ আসছে, এবং অফকোর্স বাংলাদেশ ব্যাংক ইজ ওপেন আর এফএফ ইজ ওপেন। ডিমান্ড সাইড থেকে যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো থেকে কেমন করে সাকসেসফুলি আমাদের পেমেন্ট ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করা যায়। আমাদের শেষ প্যানেলিস্ট হিসেবে আছেন জনাব সাম্বিত সাহু। ওনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে যে ফিনটেক মার্কেটটা গ্রো করছে এটাকে উনি কীভাবে দেখেন? এছাড়াও এই পোস্ট কোভিড-19 পরে আমরা যেই গ্রোথটা দেখছি, লোকজনের ডিজিটাল পেমেন্টের ব্যাপারে আগ্রহ বাড়ছে, এক্ষেত্রে বাংলাদেশের মার্কেট কীভাবে ইভলভ করতে পারে বলে ওনার ধারণা? জনাব সাহু। ধন্যবাদ জিয়া ভাই, অ্যান্ড ধন্যবাদ আরফান স্যার অ্যান্ড আইসিটি ডিভিশন অ্যান্ড A2I, অ্যান্ড এই যে ওয়ান্ডারফুল সেটআপটা যেটা হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড 2020 কে,
অনেক অনেক ধন্যবাদ জানি ফ্রম মাইক্রোসে কনসাল্টিং। সো আমি যেটা আজকে বলবো, বেসিক্যালি আমরা কিছু স্টাডিজ করেছি, মাল্টি কান্ট্রি স্টাডিজ অ্যান্ড অন ফিনটেক মার্কেটস, অ্যান্ড ফিনটেক মার্কেটস থেকে কি কি বেস্ট প্র্যাকটিসেস গুলো আছে বিভিন্ন বিভিন্ন মার্কেট থেকে, ওগুলোর উপরে আমি একটু বলবো। অ্যান্ড বাংলাদেশ মার্কেট কি কি অপরচুনিটিস আর লাইং ফর দ্য বাংলাদেশ মার্কেট। অলরেডি এস্টিম প্যানেলিস্টরা এক্সেলেন্ট আইডিয়াস শেয়ার করেছেন, but একটু আমিও I would also like to share on that. And before starting, first of all, মানে আমি congratulate জানাতে চাই to both Bangladesh Bank and the government of Bangladesh for the rollout of electronic KYC or the interoperability platform, যেখানে মানে these are platforms which are seamless, আর এই প্ল্যাটফর্ম গুলোর ইউজ থেকে I'm sure Bangladesh people will benefit a lot along with the providers. তো যেটা আমি বলতে চাই আজকে ইজ মাইক্রোসেফ অ্যাকচুয়ালি 7 কান্ট্রিজতে এই ফিনটেক রিসার্চ করেছে: বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, সেনেগাল, আইভরি কোস্ট ইন আফ্রিকা অ্যান্ড ভিয়েতনাম। তো যেটা আমরা দেখলাম বেসিক্যালি ইন টার্মস অফ গ্লোবাল ইন্ডাস্ট্রি, even World Bank has produced a recent report যেখানে World Bank, Cambridge University and World Economic Forum in this week ওরা পাবলিশ করেছে এই রিপোর্টটা on fintechs, is that everything is expanding in terms of financial services এই সব মার্কেটে after COVID, and the only negative or only red mark is যেখানে ক্রেডিট লেন্ডিং এর কথা হচ্ছে। সো যদি আমি পজিটিভের কথা বলি, so to start with global examples, e-commerce যেটা already Ashish has already mentioned, e-commerce in Bangladesh actually spiked, so which is very true. And international example থেকে like Amazon এর যদি কথা বলি, so Amazon actually doubled its profit, ওরা নিজে প্রফিট কে ডাবল করলেন in Q2 Q2 of 2020 যখন যেখানে কোভিড was at its peak, and this was more driven of course by online shopping, but similar pattern is being seen in Bangladesh e-commerce and fintech industry তে, যেখানে একটা V shape recovery হয়ে গেছে after I think April May, of course thanks to Bangladesh Bank and the government of Bangladesh for the RMG and other initiatives to move on to the MFS platform. সো এইটার ছাড়া যদি আমি ফিনটেকের কথা বলি ইন টার্মস অফ গ্লোবাল প্র্যাকটিস, সো বিফোর কোভিড হ্যাড হিট, একটা বিসিজির একটা বস্টন কনসাল্টিং গ্রুপের একটা রিপোর্ট ছিল যেখানে ওরা এশিয়া মার্কেটকে যখন স্টাডি করলো, দে ফাউন্ড দ্যাট নেক্সট 10 ইয়ার্সে টিল 2028 যেটা হবে ইজ ফিনটেক মার্কেটের রেভিনিউ উইল বি অ্যাকচুয়ালি গ্রোয়িং এট এ কিউমুলেটিভ রেট অফ 6.4%, which is way above than world average of 5.3%. So যেটা actually showcase করে কি Asia is actually going to become the next, is already the next hub of fintech market. Now fintech market, it's not only about India or China having high fintech adoption rate, it is actually about other smaller players jara smaller countries jara already they are showing some fantastic result, and actually other countries like India and China, they are learning from them, jerokom holo Vietnam or Indonesia. Malaysia and Singapore are already ahead in terms of fintech market. যদি আমি পপুলেশন কথা বলি জাস্ট অ্যাবাউট এশিয়া মার্কেট, তো 60% অফ দ্য পপুলেশন আর অ্যাকচুয়ালি ইয়াং, দে আর মেইনলি দ্য স্যালারি সেগমেন্ট পিপল যারা পেডে লেন্ডিং, পেডে ক্রেডিট পেতে চায়, যারা কনজাম্পশনের জন্য লোন পেতে চায়, and above all the 80% of the SMEs, 80% of small and medium enterprises, they actually want this credit facilities from fintech providers. In terms of যদি VC funding or যদি আমি এই funds এর কথা বলি, then in terms of that বিভিন্ন apart from fintech যেখানে already Bangladesh, India, Indonesia show a lot of scope. Even now, although India is already there, means people are comparing the infrastructure of India, but still there are a lot of gaps actually in the Indian market. So অন্য সেগমেন্টস যারা যেগুলো আমরা এখন টাচ করিনি, লাইক ইনশিওরটেক, লাইক এগ্রিটেক or regulatory tech যেটা রেগটেক বলি, so these also are growing at a much higher rate in just after COVID that we see. Now COVID এর যদি আমি কথা বলি, just after COVID what has happened is in terms of Indian market, the funding has actually reduced considerably, almost 50% year on year funding early stage fintech এর জন্য or seed fintech এর জন্য যে ইনভেস্টমেন্ট হয় ওগুলো অনেক রিডিউস করে গেছে, অলমোস্ট 50%
In some cases, the donor funding, which has actually declined by 55%. So, in spite of that, in fintech space, Indiaর চারটে specific আমি নাম নিতে চাই, যেটা হলো Razorpay, Pine Labs, and Zerodha. So these are all investment platform and payment platform যারা have been named as unicorn in this market during this pandemic. So in terms of regulation, already Zia bhai already বলেছেন about RFFO, which is a fantastic initiative, and এখানে actually we also need more opening up in terms of the banking system for a broader participation, যেটা which is I think which is due in course, and which will obviously start incorporating more players market থেকে. But we need someone to help among these startups, among these fintechs like Shadhin fintech to take care of SMEs. এখন SME যারা আছে, যেটা already বলেছেন জিয়া ভাই regarding rickshaw or the puchkawala or the micro merchants, they actually are the biggest one who have taken this hit. তো এখানে যদি আমি বলি, তো these players actually যদি it's possible to open digital platform for them and some kind of regulatory support, যেখানে maybe initially if countries like say Ivory Coast or countries like Senegal, they have actually reduced the tax, or they are not even charging the merchants, at least during this phase of COVID. So maybe something like this can be taken to at least promote digital payments and acceptance. In terms of some of কিছু example আমি দিতে চাই এখানে in terms of how the fintechs have responded to COVID, is that যেখানে unit economics এর যদি আমি কথা বলি, so these fintechs have actually started decreasing or eliminating variable expenses like hiring or marketing, যেখানে fintechsরা কোথায় কোথায় মানে they are taking care of cash flows and runway ওরা কম করে দিচ্ছে in terms of fixed expenses like space, office space এগুলো. And এখানে fintechsরা also are trying out new tools like remote customer acquisition and onboarding activities. So কিছু যদি in terms of যদি examples আমি আর বলি, so there are other players in particularly in Indian market like Pay Agree, it's a agri fintech একটা, যে যারা actually they saw growth during this pandemic, যেখানে ওদের collection of payment from farmers, ওরা basically farmers থেকে collect করে ওরা মার্কেটে supply of agriculture products. So it actually reduced from 7 days to 0 days. So they would receive instant payment ওরা পাচ্ছিল because of this new fintech adoption. Similarly, extra cap করে একটা fintech আছে যেটা MSME কে টার্গেট করে, ওরা বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল লোন প্রোভাইড করে. It would be wrong to call it loan, it's a credit. আর যেখানে ওরা now they are also expanding into offering gold based savings and basis that they are also providing loan. যেটা অলরেডি একটা আমি সাজেশন দিয়েছিলাম রিগার্ডিং ইনশিওরটেক, সো শিওর ক্লেম করে একটা কোম্পানি আছে হু ইজ বেসিক্যালি আ সার্ভিস প্রোভাইডার, যেখানে দে প্রসেস এভরিথিং ফ্রম ডকুমেন্টেশন টু the reimbursement process of any insurance. So these are some examples from Indian market. Now যদি ভিয়েতনামের কথা বলি, so ভিয়েতনামে there is Momo, which is a famous player, MFS player. ওরা কি করলো, ওরা দুটো ন্যানো ইন্স্যুরেন্স প্রোডাক্ট বার করেছে, and these are all on COVID, and these COVID insurance actually sold like hotcakes, and within 2 months it was the government who recognized this and they have taken that under their portfolio as well. So these are some of the examples যেখানে মানে fintechs can make a move in Bangladesh as well. In terms of যদি আমি use cases এর কথা বলি like credit and insurtech and savings and enablers. So in terms of enablers, so basically enabler is something that Bangladesh market can definitely look at. Enablers হলো those people, those companies যারা say saving tech or যারা credit tech companies আছে, ওদেরকে they help in terms of bringing their products to a MVP stage at the lowest time. So if something like this can be run through the RFFO of Bangladesh Bank, then going forward immense opportunity ache in terms of catering to this micro merchant, which is almost I think 2 million in Bangladesh. যদি স্যান্ডবক্স এর কথা বলি, যেটা জিয়া ভাই অলরেডি বলেছেন রিগার্ডিং দ্য RFFO, which will soon get converted into a sandbox. So just এখানে একটা caveat আছে, of course Vietnam market, Indonesia market have fantastic sandboxes. Like in India market, it is just evolving.
So I would not say Indian market has seen sandbox as much as these two markets like Vietnam and Indonesia. So NPCI actually একটা বার করেছিল স্যান্ডবক্স অ্যাক্সিলারেটর ফর রিটেল ব্যাংকিং প্রোডাক্টস, যেখানে ওখানে হয়েছে কি দ্যাট দ্য অ্যাক্সিলারেটর অ্যাকচুয়ালি ওয়েন্ট fine till 6 months, but after 6 months, for different reasons, internal and external, it could not survive well. So even in sandboxes and platforms and institutions like NPCI, they have not been able to survive because of multiple reasons. So এই সব রিজনিং গুলো আমাদেরকে দেখতে লাগবে as we convert into a regulatory sandbox. আরফান স্যার আছেন, জাস্ট একটা লাস্ট পয়েন্ট এখানে বলতে চাই রিগার্ডিং নিও ব্যাংকস. সো নিও ব্যাংক ইজ আ ফ্যান্টাস্টিক এক্সাম্পল, অ্যান্ড উইথ কোভিড নিও ব্যাংকের যে ইম্পর্টেন্সটা আছে ওইটা আরো বেড়ে যাচ্ছে. সো আইভরি কোস্টে অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিতে চাই, যেখানে আইভরি কোস্ট হ্যাজ অ্যাকচুয়ালি বিফোর কোভিড দে নেভার হ্যাড a clear credit related regulatory framework, and after covid, once the government announced a 1.7 million dollars fund, and what they have done করেছে কি that 50% of the fees that the banks provide, that the banks charge to these merchants and to these to their vendors and all. So ওই সব টাকাগুলো they have reduced by 50%, and they have converted everything into a single mobile application. So এই সব জিনিস from a small country like Ivory Coast, it is something every market can learn. যদি বাংলাদেশ, জাস্ট লাস্ট পয়েন্ট অন দ্য স্পেসিফিক অপরচুনিটি যারা আছে বাংলাদেশে, অলরেডি আমরা শুনলাম রিগার্ডিং ক্রেডিট. তো একটা ওসিইএন প্ল্যাটফর্ম রিসেন্টলি ইন্ডিয়া ডিভাইস করেছে, দিস ইজ আ ব্রেন চাইল্ড অফ নন্দন নীলিকানি, যেটা হলো ওপেন ক্রেডিট এনেবলমেন্ট নেটওয়ার্ক. তো এখানে একটা সিম্পল এক্সাম্পল, লোকাল এক্সাম্পল আমি দিতে চাই. বেসিক্যালি ইফ টুমরো প্লেয়ার সে এনি ফুড সার্ভিস ডেলিভারি প্লেয়ার like say Pathao, and now Pathao wants to যদি একটা রেস্টুরেন্ট কে উনি ক্রেডিট দিতে চান, now for Arfan sir or Bank Asia it may not be easy to reach out to the nooks and corners of Bangladesh. So ওখানে if we have a similar open network যেখানে similar platforms provide করা যায় to make a tie up to integrate the APIs দুটো ব্যাংকের and এই fintech এর, and কালকে যদি ব্যাংক এশিয়া চায় কি আফটার পাঠাও আই অলসো ওয়ান্ট টু টার্গেট সেই উবার ইটস, যেখানে আমি উবার ইটের যত রেস্টুরেন্টস গুলো আছে আমি ওদেরকে ক্রেডিট পাঠাতে চাই. সো ইজ ইট পসিবল কি বেসড অন লো কস্ট ডিস্ট্রিবিউশন and richer underwriting data, is it possible to create similar network in Bangladesh as well, which is more about data sharing? So so now just closing thoughts is data actually এখন it has become oil, it is so costly. তো এখানে যদি আমাদেরকে as a regulator, as a banker and as a government, we need to think twice how we can create একটা data privacy law যেখানে সব কাস্টমারদের, অলরেডি আমরা ইস্ট আফ্রিকা কেনিয়ার শুনলাম, চাইনাতেও সেম ইস্যু হয়েছে রিগার্ডিং ডেটা মিসইউজ. তো এখানে maybe we need to strengthen our data privacy laws or data protection law. So এই জিনিসে আমি I would like to close, and I'm sure like Bangladesh as a market has immense opportunity for growth in near future. Thank you. ধন্যবাদ জনাব শাহ. উনি আমাদেরকে অত্যন্ত আশাবাদী করে তুলেছেন যে আমাদের ফিনটেক মার্কেট উইল গ্রো লাইক এনিথিং. শেষ পর্যন্ত আলোচনার মধ্যে ফিনটেক থেকে পূর্ববর্তী যে আলোচনা ছিল ডিজিটাল ব্যাংক, সেটাও জনাব শাহ নিয়ে এসেছেন. আমরা যারা ফিনটেক মার্কেটকে খুব কেয়ারফুলি অবজার্ভ করি তারা খুব খুশি যে গত এক বছর ধরে যে আইডিয়াটা চলছিল সিঙ্গাপুর মার্কেটে, গতকালকে সিঙ্গাপুর অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে তারা ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স দিয়েছে এবং এক বছর সময় দিয়েছে সেই ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স ইমপ্লিমেন্ট করার জন্য. তো আমাদের দেশেও হয়তো বা সেই দিন খুব দূরে না যখন আমরাও ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে আগাবো. এই ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিংয়ের কথা যখন চলে আসলো, আমরা আমাদের আজকে চিফ ডিসকাশন জনাব মোহাম্মদ আরফান আলী স্যারকে অনুরোধ করছি তার মন্তব্য প্রদানের জন্য. থ্যাংক ইউ. আসসালামু আলাইকুম. সম্মানিত মডারেটর এবং বিজ্ঞ প্যানেলিস্ট, উপস্থিত যারা শুনছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা. আমি একটু বলবো যে আমরা যে আলোচনাগুলো শুনছিলাম তার মধ্যে কতগুলো বিষয় আমাদের এই যে পরিবর্তনে কাজ করবে সেটা আমি মনে করি. তার মধ্যে হচ্ছে রেগুলেটরি স্যান্ডবক্সিং, যেটা বাংলাদেশ ব্যাংক একটা ডিপার্টমেন্ট ওপেন করেছে ওখানে.
then digital financial literacy programs, peer-to-peer lending model, such as ICT ministry উনি বলেছেন এই interoperability যে রুলস সেটা ডেভেলপ করে ব্যাংকগুলোকে কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসা। এবং আমরা বুঝতে পারলাম যে ডিজিটাইজেশন সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে অডিটেবল হবে, ট্রেসেবল হবে ট্রানজেকশন গুলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, কারণ গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশ ব্যাংকের এই নজরদারি বলি, আমি প্রোঅ্যাক্টিভ ক্ষেত্রে বলি যে সাহায্য করতে হলে তো ডেটা লাগে, সুতরাং সেই ডেটা পাওয়া যাবে। আরেকটা সুন্দর আসছে সেটা হলো সাদমান সাহেব বললেন যেটা যে হাউস হোল্ড ডেট, এন্ড ইয়েস, যে মার্কেটটা 90% পর্যন্ত গ্রো করানো সম্ভব সেটা কিন্তু আমরা একেবারে বটমে পড়ে আছি। তার অর্থ হচ্ছে এটা শুধুমাত্র ব্যবসা না, ইট ক্রিয়েটস ভ্যালু অলসো। এই জায়গাগুলোতে আমাদের ডিজিটাইজেশন অবশ্যই কাজ করবে। মাইক্রো ইন্স্যুরেন্স, মাইক্রো ক্রেডিট এন্ড নিউ ব্যাংকের কথা আসছে। আমি এই সবগুলোর আমার থটস আমি কিছু বলতে চাই যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন প্র্যাকটিক্যালি ফ্রম ব্যাংকের কাছ থেকে, যে ব্যাংক কিভাবে চিন্তা করছে। আমরা ব্যাংক শুরু করেছি ফিজিক্যাল ব্রাঞ্চ হিসাবে, সুতরাং আমাদের মাইন্ডসেটটা একটু ফিজিক্যালি স্ট্যাটিক হয়ে গেছে। যদিও মাইন্ড ফাস্টার চিন্তা করতে পারে, কিন্তু আমরা আবদ্ধ হয়ে আছি চার দেয়ালের মধ্যে, যার ফলে ব্যাংকারদের দিয়ে বেসিক্যালি ডিজিটাইজেশন প্রক্রিয়া খুব বেশি অগ্রগতি হবে বলে আমার মনে হয় না। দিস ইজ মাই পার্সোনাল অবজারভেশন। সো ফিনটেক পার্টনার্স আর ভেরি ইম্পর্টেন্ট পার্টনার্স। দে আর দ্য প্লেয়ার্স যারা নতুনত্ব চিন্তা করতে পারে এবং নতুন কিছু করতে পারে, অফকোর্স আন্ডার রেগুলেটরি গাইডেন্স এটসেট্রা। তবে এটাও মনে রাখতে হবে, সাদমান সাহেবের কথাটা ভালো লাগছে যে আগে রেগুলেশন না টেকনোলজি। দ্য পয়েন্ট ইজ ইনোভেশন যদি আগে না আসে, রেগুলেশনের কোনো অস্তিত্ব থাকে না বেসিক্যালি। যেমন রাইট ব্রাদার্স যখন বিমান নিয়ে ট্রাই করছিল, তখন যদি রেগুলেশন থাকতো তো একটা বিমান আকাশে উঠতো না। ওগুলি দেখলে বুঝবেন আপনারা যে কি কীর্তিকলাপ করে তারা চেষ্টা করেছে। সো লেট আস থিঙ্ক পজিটিভ অন দিস নোটস এন্ড দেন পার্টনারশিপ মডেল। আমি এটা বলি, টুমরোজ ব্যাংকিং ইজ পার্টনারশিপ ব্যাংকিং। বেসিক্যালি এনি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উইল গো পার্টনারশিপে, অ্যালোন কেউ করতে পারবে না। এবং ব্যাংকগুলো যেই কথা যে ব্যাংকগুলোর হাতের থেকে ব্যবসা চলে যাবে অনেকাংশে এইখানেই ওই পার্টনারশিপের কারণে, বিকজ দ্য টেক ফার্মস অর ফিনটেক্স অর টেক ফিন হোয়াট এভার ইউ কল, দুই দিক থেকেই তারা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন নিয়ে আসছে, যেটা লো কস্ট, ফাস্টার, টেইলর মেড and which is reachable by the people at the mass level, যেটা আমরা দেখছি যে স্মার্টফোন পেনিট্রেশন by 25 will be 3 times। তার অর্থ হচ্ছে যে নতুনত্ব আনতে হলে ফিনটেকের পার্টনারশিপ থাকতে হবে। আমি সাইবাসে অংশগ্রহণ করি বাংলাদেশের এই সুইফট কমিউনিটির পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে। আমি সাইবাসে দেখেছি প্রত্যেকটা ব্যাংকের সাথে একটা আছে, ওই ফিনটেক দুইটা তিনটা একটা আছে। এবং মজার জিনিস, এইবার তাদেরকে গতবার, এইবার তো হয়নি অনলাইনে, গতবার ওদের জন্য আবার সেপারেট প্যাভিলিয়ন তৈরি করেছে এবং প্রত্যেকটা ব্যাংক ওখানে স্পন্সর করেছে ফিনটেক গুলোকে। দ্যাট মিনস বাংলাদেশেও আমরা এই ধরনের পরিবর্তনগুলো দেখতে পারবো। এই সাদমান সাহেবের মতো মানুষ আরো যারা আছেন তারা অবশ্যই, আশিস সাহেব আছেন, আপনারা নিশ্চিতভাবেই নতুন কিছু নিয়ে ব্যাংকগুলোর সাথে পার্টনারিং করতে পারবেন। And partnership is the future, because financial inclusion কথা যখন আসছে, I have a very big কি বলা যায় কনসার্ন যে ব্যাংকিং সেক্টরে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উপর তেমন কোনো কাজ আগায় নাই, আনটিল অ্যান্ড আনলেস আমরা এজেন্ট ব্যাংকিং মডেল চালু করলাম এবং এখন সমস্ত ব্যাংকগুলো এটার সাথে কাজ করছে। এবং মজার কথা হচ্ছে প্রায় 1 কোটি অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে। দিস ইজ গুড প্রগ্রেস। এবং বাই 24 যে ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি, ও যেই সব অ্যাডাল্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ইনশাল্লাহ আমরা করে ফেলবো। এবং আমাদের আরেকটা আছে যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের মডারেটর সাহেব যে কথাটা বললেন, ভেরি ইম্পর্টেন্ট কথা, যে ওনারা যে একটা সার্কুলার দিয়েছেন যে মাইক্রো মার্চেন্টস পেমেন্ট রিসিভ করতে পারবে, ট্রানজেকশন করতে পারবে, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। দিস ইজ রেভলিউশনারি ডিসিশন। এবং এটা আমাদেরকে সাহায্য করবে যে এই মাইক্রো মার্চেন্ট গুলো
মোবাইল ব্যাংকিং এর আওতাভুক্ত হবে। তারা মোবাইল ব্যাংকিং যেমন করবে, তারা আবার অনওয়ার্ড কিছু সার্ভিস এক্সটেন্ডেড করতে পারবে। সে সোশ্যাল সেফটি নেট, ওয়াই দে ক্যানট পে ইউটিলিটি পেমেন্ট, ওয়াই দে ক্যানট টেক ইউটিলিটি পেমেন্ট, এগুলো কিন্তু ব্যাংকের মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি। ব্যাংকে একটা ব্রাঞ্চ করে ইউটিলিটি আর মোবাইল এই সোশ্যাল সেফটি নেট পেমেন্ট দিয়ে পারবে। আমি একটা সেমিনারে বলেছিলাম যে আমরা সোশ্যাল সেফটি নেটকে কমার্শিয়ালি ভায়াবল করে তুলবো, এবং করছি, আমরা এটা নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ ইফ ইউ ডু নট মেক ইট কমার্শিয়ালি ভায়াবল, নাথিং এক্সিস্ট, কিচ্ছু থাকবে না। এটা আমরা যত চ্যারিটি বলি, যত বদান্যতা বলি, নাথিং এক্সিস্ট উইদাউট প্রফিট। কিন্তু প্রফিটটা জাস্টিফাইড এবং সমাজের এক্সপেকটেশনের সাথে মিলে রাখতে হবে। আমাদের যেটা হয়েছে যে এই যে লার্জ পপুলেশন আনব্যাংক আছে, তাকে আনতে হলে এই টেকনোলজি পার্টনারশিপ এবং এই ইন্টারঅপারেটেবল কেওয়াইসি যেটা আসছে সেটার কাজে লাগাতে হবে। এবং লেস ক্যাশ সোসাইটি, আপনারা যেটাকে বলছেন লাইট ক্যাশ, এক্স্যাক্টলি লেস ক্যাশ করাটা প্রয়োজন বিভিন্ন কারণে। একটা হচ্ছে দ্য সাম স্টাডি শো যে আপ টু 1.5% অফ দ্য জিডিপি ইজ স্পেন্ড ফর মেইনটেইনিং মানি সার্কুলেশন ক্যাশ, হুইচ ইজ নট ভেরি মাচ রিকোয়ার্ড। আমরা যেই মানে টাকা পয়সার ফিজিক্যাল দেখেছি, অস্তিত্ব দেখেছি, বেসিক্যালি এই ফিজিক্যাল অস্তিত্ব থাকবে না। গোল্ড স্ট্যান্ডার্ড গোল্ড ছিল ডাইরেক্টলি এক সময়, মোহর বলতো সেই সময়। তারপরে আসছে ফিজিক্যাল ফায়াট মানি ব্যাকড আপ বাই হোল গ্যারান্টি অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, এখন আবার পার্সেন্টেজ অফ দ্যাট মানি। এখন কিন্তু ফুললি ডিজিটাল চলে আসবে। এবং সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকেরও তৈরি থাকা দরকার যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এটা কিন্তু পপুলার হয়ে যাচ্ছে অনেক দেশেই, কিন্তু এটা নিয়ে এখন কাজ শুরু হয়েছে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অফকোর্স সুইডেন এবং নরওয়ে, ওরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছে। সো সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি উইল বি দ্য গেম চেঞ্জার ফর বাংলাদেশ অ্যাজ ওয়েল। তখন আর ফিজিক্যালি অটোমেটিক্যালি যে কথাটা আসছে যে উবারের ড্রাইভার সাহেব বুঝে যায়, তখন কিন্তু টাকার হিসাব সবাই বুঝে যাবে এবং মোবাইল মাধ্যমেই ট্রানজেকশন গুলো করতে পারবে। ইকোসিস্টেমের প্রশ্ন যেটা আসছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি কথাটা বলেছি বাই দিস টাইম যে ইকোসিস্টেমটা এইভাবে কাজ করে যে আমরা সব অপারেটর হ্যান্ডশেক করছি উইথ সার্টেন টার্মস এন্ড কন্ডিশন। আমরা যেহেতু এক একজন এক এক দিকে ভালো, এটা ইকোনমিক্স এর একটা ওই যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলে ওই ইন্টারন্যাশনালি ট্রেডে, সেই কম্পারেটিভ মানে অ্যাডভান্টেজ যদি আমার থাকে, আমি যে অংশটুকুতে ভালো সেই অংশটুকুতে আমি পার্টিসিপেট করব, বাকি অংশটুকু আরেকজন করবে। 3-4টা পার্টনার মিললেও কিন্তু এই কাজটা করা যায়। যেমন মাইক্রো ইন্স্যুরেন্স, আমরা যদি ব্যাংকের মাধ্যমে আমরা যদি যাই এই আউটলেট গুলোর মাধ্যমে, মাইক্রো মার্চেন্টের মাধ্যমে, দ্যাট ক্যান বি গুড জব অ্যাজ ওয়েল। স্মল ভ্যালুতে মাইক্রো ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউট করা যেতে পারে, এজেন্ট ব্যাংকের মাধ্যমে এটা করা যেতে পারে। আমাদের এখানে যেই জায়গাটায় এই প্রয়োজন সেটা হচ্ছে মানে ব্যাংকিংটাকে আরো একটু বোধগম্য করে তোলা টু দ্য জেনারেল পাবলিক। আপনারা ঠিকই বলেছেন যে ব্যাংকের এই কেওয়াইসি এখন আসছে, অফকোর্স ইট ইজ ভেরি বিগ অ্যাডভান্টেজ এবং এটা আস্তে আস্তে করে খুব সুন্দর অ্যাডাপ্টেবল হয়ে গেছে। এটার সাথে যেটা দরকার, ব্যাংকগুলো এখনো কিন্তু সেই হারে ওপেন হয়নি এই অর্থে যে এখনো ওই ট্রানজেকশন প্যাটার্নে সাধারণ লোকজনের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে একটু অনীহা থাকে। কিন্তু এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে এটা কিন্তু বেশ ভালো রকমের আগাইছে এবং এরপরে হোপফুলি মাইক্রো মার্চেন্টস দে উইল বি অলসো অ্যাসিস্টিং ব্যাংকস টু ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, এবং এটা একটা ভালো হতে পারবে সামনের দিকে। সর্বশেষে আমি যেটা বলছি যে আমাদের সামনের দিনে আমাদের আরো কিছু জিনিস প্রয়োজন আছে। সেটা একটা হলো যে আমরা ভয়েস ব্যাংকিং এর একটা বিরাট সম্ভাবনা দেখছি। যে একজন বেসিক্যালি দেখেন, খেয়াল করে আমরা যখন এজেন্ট ব্যাংকিং এ ফিঙ্গারপ্রিন্ট চালু করলাম, বিষয়টি এইরকম যে তখন কিন্তু লোকজন লেখাপড়া না করলেও, যদি অক্ষর জ্ঞান সম্পূর্ণ নাও হয়, আঙ্গুলের ছাপ দিয়ে ব্যাংকিং ট্রানজেকশনটা করতে পারলো। তখন একটা বিরাট অংশ কিন্তু এটার সাথে যুক্ত হলো। আর ওই যে যখন লিখিত ছিল, লিখিত আকারে তো অনেকেই পারতো না, এই কাজটা হইতো না। তো সেম থিং, আবার যখন ভয়েস আসবে তখন লোকজনের কাছে আরো বোধগম্য হয়ে যাবে, সে ভয়েস কমান্ডের মাধ্যমে ব্যাংকিং ট্রানজেকশনটা কমপ্লিট করে ফেলতে পারবে। তখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা আরো বেগবান হবে। আমি যেটা বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংক কতগুলো যে ডিসিশন নিয়েছে, যেমন আরেকটা ডিসিশন হয়েছে যে সিঙ্গেল ম্যান কোম্পানি করা, দে ক্যান রান দিস, ট্রেড লাইসেন্স পাবে বা পাবে।
আর মাইক্রো মার্চেন্টের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করা, আই মিন মাইক্রো মার্চেন্ট যে ট্রানজেকশন করবে, এই দুটা বিষয়কে সামনে রেখে যদি কোম্পানিগুলো, ব্যবসায়ী মানে আই মিন ফিনটেক এবং ব্যাংকগুলো একত্রিত হয়, অনেকখানি কাজ আগায় নিতে পারবে। এবং ডিজিটাল ব্যাংক বা নিউ ব্যাংকের একটা জায়গায় একটা ইম্পর্টেন্ট মেসেজ আসলে আছে, সেটা হলো it should be well capitalized. ক্যাপিটাল না থাকলে কিন্তু এটা হবে না। সুতরাং ওয়েল ক্যাপিটালাইজড, রেগুলেটেড থাকলে নিউ ব্যাংকও কাজ করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আফরান স্যার। আমরা আমাদের প্যানেল ডিসকাশনের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের যে সময় ছিল সেই সময়ের শেষ পর্যায়ে আছি। আমি আজকে আমাদের পুরো আলোচনাটাকে এখন একটু সাম আপ করি। আমরা দেখেছি যে অলরেডি আমাদের দেশে এনেবলিং ফ্যাক্টর হিসেবে ইকিউআইসি এবং ইন্টারঅপারেবিলিটি মোটামুটি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ফিনটেকের মাধ্যমে আমাদের ইকোনমিতে অনেক স্বচ্ছতা আনা সম্ভব, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। ফিনটেক সাইড থেকে ডেটা শেয়ারিং, ওপেন এপিআই এবং ডিমান্ড সাইড থেকে তাদেরকে আগে প্লে করার সুযোগ দেওয়া, এই ডিমান্ডগুলো এসেছে। বাংলাদেশ ব্যাংক থেকে, রেগুলেটর থেকে রিকোয়েস্ট আছে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করার জন্য। সাধু সাহেব বর্ণনা করেছেন কেমন করে এসএমই, এমএসএমই, এগ্রো সব সেক্টরের ক্ষেত্রে ফিনটেক অবদান রাখতে পারে। তো টেকনোলজি শুধুমাত্র ফিনান্সিয়াল টেকনোলজি হবে তা না, অন্য সেক্টরগুলোতেও হাত দেওয়া সম্ভব। আমাদের কোলাবোরেশন দরকার আছে ব্যাংক এবং ফিনটেকের মধ্যে। আমরা একটা টার্ম ইউজ করি কোঅপিটিশন, যেখানে কম্পিটিশন থাকবে এবং কোঅপারেশন থাকবে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের যে এক্সিস্টিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে তাদের সাথে ফিনটেকের মধ্যে এই কোঅপিটিশনটা আমরা দেখতে পাবো। তারা একই সাথে কোঅপারেশন করবে এবং কম্পিটিশন করে দেশের জন্য সবচেয়ে ভালো সলিউশনগুলো নিয়ে আসবে। কথা এসেছে প্রণোদনার ব্যাপারে, প্রণোদনা দেওয়া যায় কি না, এবং কথা হয়েছে যে প্রণোদনা দেওয়া গেলে আলটিমেটলি লাভই হবে, কারণ হচ্ছে সব পেমেন্টগুলো তখন ডিজিটাল পেমেন্ট হবে এবং ডিজিটাল পেমেন্ট হলে গভর্নমেন্ট আলটিমেটলি ভ্যাটগুলো থেকে বঞ্চিত হবে না, সমস্ত ভ্যাটগুলো পাবে। এই সমস্ত আলাপ আলোচনাকে আমরা সাম আপ করে যেটা দেখতে পাচ্ছি যে ফিনটেকের ক্ষেত্রে আসলে আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাসমূহতে যেমন সহযোগিতা প্রয়োজন, এনেবলিং রেগুলেশন প্রয়োজন, একইভাবে যারা ফিনটেক সার্ভিসটা প্রোভাইড করছেন তাদের কাছ থেকেও প্রয়োজন তারা পুরোপুরি ব্যবসায়িক মনোবৃত্তি না করে একটা সাস্টেনেবল সলিউশনে যাওয়া। স্যার যেটা বলেছেন, ব্যবসা ছাড়া, প্রফিট ছাড়া শেষ পর্যন্ত আসলে কোনো বিজনেস সাস্টেন করবে না। সাস্টেনেবিলিটি প্রয়োজন আছে, তার মানে এই না যে অ্যাট দ্য কস্ট অফ রিস্ক, অ্যাট দ্য কস্ট অফ সাধারণ জনগণের টাকা। তো এই নোটে আমি আমার প্রেজেন্টেশন, আমাদের এই আজকে অধিবেশন সমাপ্ত করছি। আমাদের ইনোভেশন দরকার, আমাদের ইকোনমিতে টেকনোলজিকে আরও এনেবলিং সেক্টর হিসেবে দেখা দরকার, শুধুমাত্র ফিনান্সিয়াল সেক্টর না, অন্য সেক্টরও দরকার। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা যেন সাধারণ জনগণের ভোগান্তির মাধ্যমে না হয়। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।